Anyone hearing me or so? শুনতে পাচ্ছি। Yes, sir. আমরা কি শুরু করব নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? Mm, আমরা দেখি আর 2 মিনিট ওয়েট করি, 10টা 10 পর্যন্ত। মিন আপনাদের এখানে বাংলাদেশের 3টা 10 পর্যন্ত, তারপর শুরু করবো ইনশাল্লাহ। Okay, it's 10:10, so we can start today's workshop. Welcome to the workshop on the introduction of the FPGA. So, I don't know, I should speak in English or Bangla. Do you have any suggestion or recommendation? Sir, whatever you are comfortable with. দুই ভাষাই কনফিডেন্ট, হুম, চাইলে আরো দুই ঠিক আছে। একটাও বলতে পারি। স্যার তাহলে বাংলায় ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ওয়ার্কশপটা শুরু করতে যাচ্ছি। ওয়ার্কশপের টাইটেলটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য এফপিজিএস। যদিও আমরা এই বিষয়ে একটা সেমিনার আপনাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি দিয়েছিলাম, সেটারই কন্টিনিউশন কিভাবে আমরা এটাকে ফলো আপ করব। ফলো আপ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কিভাবে এফপিজিএ ডিজাইনটা করব, কিভাবে আমরা এফপিজিএতে হার্ডওয়্যার ডিজাইনটা করতে পারি, সেটা হয়তো আমরা আজকে একটু ডিটেল দেখাবো। এর পাশাপাশি এটা প্ল্যান ছিল এটা 2 ঘন্টার ওয়ার্কশপ হবে। 2 ঘন্টা অ্যাকচুয়ালি হয় না, 1 ঘন্টা 30 মিনিটের মতো, 90 মিনিটের মতো হবে। তার মধ্যে হয়তো বা 30 মিনিট থিওরিটিক্যাল থাকবে, 30 মিনিট থাকবে হচ্ছে প্রিপারেশন, আপনারা কিভাবে এই যে সফটওয়্যারগুলো হার্ডওয়্যারগুলো কিভাবে ব্যবস্থা করতে পারেন, অনলাইনে কিভাবে করতে পারেন বা আপনার পিসিতে কিভাবে করতে পারেন, সেটার একটা ডেমনস্ট্রেশন থাকবে। ফাইনালি ইন দ্য এন্ড, লাস্ট লাস্ট 30 মিনিটের মধ্যে আমার একটা স্টুডেন্ট আছে, 2জন জয়েন করার কথা ছিল, একজনকে পরে ক্যান্সেল করা হয়েছে।
ও একটা প্রেজেন্টেশন দিবে, সেটা হচ্ছে CNN on the FPGA. So most of the machine learning model FPGA এর জন্য is dependent somehow in related with the CNN. আপনি সিএনএন বলেন, এসএসডি বলেন, ইওলো বলেন, মোস্ট অফ দ্য অবজেক্ট ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন মেশিন লার্নিং অ্যালগোরিদম অনেকটাই ডিপেন্ডেন্ট থাকে হচ্ছে কনভলিউশনের উপরে। সো উনি হচ্ছে আমার স্টুডেন্ট, উনি একটা প্রেজেন্টেশন দিবে, সেটা কনভলিউশনের উপরে কিভাবে এই মেশিন লার্নিং মডেলগুলো আমরা এফপিজিএ তে করতে পারি, সেটার উপরে, বা বর্তমান স্টেট অফ দ্য আর্ট কি বলে মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য, এফপিজিএ এর জন্য বা সিএনএন এর জন্য, সেটা উনি প্রেজেন্টেশন করবেন। হাউএভার আমি এখন স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। ওকে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ক্যামেরাটা অফ করে দিই। ওকে, ইন্ট্রোডাকশন অফ দ্য এফপিজিএ। সো আমি জানি না আপনাদের আসলে এফপিজিএ এর বেসিক কতটুকু, বা আপনারা আসলে কিভাবে এখানে করছেন, বা এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্যটাও কি আমি জানি না। যেহেতু আপনাদের ডিপার্টমেন্টাল হেড শহীদ ইকবাল স্যার, উনি আমার সুপারভাইজার ছিলেন, আমি আমার প্রথম ব্যাচেরই স্টুডেন্ট ছিলাম ওখানে। এই কারণে স্যারের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে, সেই হিসাবে আমরা চাচ্ছি, বা আমি চাচ্ছি, যেহেতু এখানে আমাদের একটা সুযোগ ছিল, সেই হিসাবে আপনাদের যদি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যারা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যারা একটু বর্তমান বাজারের চেয়ে বলে একটু পিছিয়ে আছে বলে ধরে নেওয়া হয় বা মানুষজন মনে করে, তাদেরকে একটু যদি প্রমোট করে এগিয়ে নেওয়া যায়, সেই হিসাবে আমাদের কিছু প্ল্যান ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য। তো সেটারই আমি আসলে জানি না যে আপনারা এখানে কতজন জয়েন করবেন বা কি হবে। আমাকে স্যার বলেছিল অপুর সাথে যোগাযোগ করতে। আমি জানি না আপনারা সবাই তাকে চিনেন কিনা, সাকিব অপু। তো উনি আমার সাথে যোগাযোগ করার পরে আমরা একটা ডেট ফিক্স করি, সেটা হচ্ছে আজকে। যাই হোক, আমি অলরেডি বিস্তারিত বর্ণনা দিয়ে, বা বিস্তারিত না, ইন্ট্রোডাক্টরি বর্ণনা দিয়েছি যে আমরা আসলে কিভাবে কাজ করব, আসলে এটার কি প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা আসলে আপনারা হয়তোবা এখন যদি ইন্টারনেটে সার্চ দেন বা রিসেন্ট ট্রেন্ড দেখেন, বাংলাদেশে যেরকম মানুষ সব সময় একটা কি বলে, একটা ভাইরাল জিনিস নিয়ে আলোচনা করে, যেরকম একাডেমিয়াতেও এরকম কিছু ভাইরাল ফিল্ড বা ভাইরাল টপিক আছে। এই টপিকগুলো সবসময় মোটামুটি একাডেমিয়া যখন নতুন উত্থাপন করা হয়, তখন সবাই মোটামুটি এর সাথে জড়িত হয়ে এই রিসার্চগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, যাতে তার প্রোফাইলগুলো একটু ভালো হয় বা প্রোফাইলগুলো অ্যাট্রাক্টেড হয়। ফর এক্সাম্পল, আমরা যখন বাংলাদেশ থেকে আমাদের কারো সিভি সাবমিট করি, আমাদের আসলে পড়াশোনার সিস্টেম যেটা বলেন, বা আমাদেরকে আসলে যা পড়াশোনা করানো হয়, যা শেখানো হয়, মোস্ট অফ দ্য জিনিস থাকে হচ্ছে ওল্ড। ফর এক্সাম্পল, আমরা যা শিখছি এগুলা মোটামুটি মনে করেন 2000 সালের আগের পড়াশোনায় মোটামুটি এগুলো যারা আবিষ্কৃত হয়েছে বা গবেষণালব্ধ রেজাল্ট যেগুলো পেয়েছেন, এগুলাই আলোচনা করা হয়। তো এই কারণে আমাদের আসলে এই জিনিসগুলো করে আপনি যখন পুরো ওয়ার্ল্ডে কম্পিটিশন করতে যাবেন, সো ওয়ার্ল্ডে কম্পিটিশন করতে গেলে এটা একটু মুশকিল হয়ে যায় যখন আমরা এরকম ওল্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। তারা ধরে নেয় যে আমরা আসলে নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা মানে ক্যাপাবল হব না আর কি। এ কারণে যদি আপনি কখনো হায়ার স্টাডিজ করতে অন্য কোথাও যান, আহ, বাংলাদেশ থেকে আসলে সেলফ ফান্ডিংয়ে যাওয়া, দ্যাটস ডিফারেন্ট ইস্যুস। বাট আপনি যদি স্কলারশিপ নিয়ে কোথাও যেতে চান, এটা একটু মুশকিল হয়ে যায় আর কি। মুশকিল সবার জন্য হয় না, যারা একটু প্রিপেয়ার হয়ে যায় তাদের জন্য এটা হয় না। তো আসলে আমরা আমাদের এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করতে পারি, আমরা হচ্ছে যে নতুন যে টপিকগুলো আছে বা ট্রেন্ড আছে, রিসার্চ ট্রেন্ড আছে, সামহাও এদের সাথে কোনোভাবে যুক্ত হতে হবে। পাশাপাশি দুই একটু রিসার্চ করতে হবে যাতে আপনার প্রোফাইলটা ভারী হয়। এর মানে যে এই না যে আপনি বাংলাদেশে চাকরি করবেন বা দেশের বাইরে আসবেন বলেই আপনাকে এটা জানতে হবে। মাঝে মধ্যে এমন কিছু মানে এটা আমার ফিলিং হয় যে মাঝে মধ্যে এমন কিছু নতুন কিছু জানার ইচ্ছা হয় যে আসলে এটার ভিতরে কি হচ্ছে আমি সেটা জানতে চাই। সেই হিসাবে আপনাদের জানার ইচ্ছাটা শুধুমাত্র চাকরি কেন্দ্রিক না হয়েও আপনারা জানার জন্য এটা শিখতে পারেন, যদিও এই চিন্তা ভাবনা আমাদের দেশের মানুষের জন্য খুবই বিরল।
তারপরও আর কি, তারপর আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে করবেন। তো সেই আহ, লক্ষ্য থেকে আসলে আম, আমাদের এই ওয়ার্কশপটা করা। এই ওয়ার্কশপে আমরা আলোচনা করব হচ্ছে এফপিজিএ নিয়ে। এফপিজিএ আপনি এটার ফিউচার, ট্রেন্ড, বর্তমান এবং ভবিষ্যৎ এগুলা আপনারা যদি ইন্টারনেট বা গুগলিং করেন আপনারা দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। সো এফপিজিএ অ্যাকচুয়ালি আউট অফ দ্য বুক যদি আমরা আলোচনা করতে যাই, এফপিজিএ অ্যাকচুয়ালি হচ্ছে একটা লাইক প্রসেসিং সিস্টেম, যেটা সরি সরি আচ্ছা, যা বলছিলাম, এফপিজিএ হচ্ছে এমন একটা ট্রেন্ড যেটা এখন বর্তমান সময়ে খুবই প্রচলিত, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমরা মাইক্রো কন্ট্রোলার দেখেছি, আমরা সিপিইউ দেখেছি, যে প্রসেসিং সিস্টেম, আপনার ফোনে একটা প্রসেসিং সিস্টেম আছে, আপনার আশেপাশে অনেকগুলো এমবেডেড সিস্টেম জড়িত আছে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিন, আমরা দেখতে পাচ্ছি সাম প্রোগ্রামেবল ডিভাইস। তো আমরা আসলে যখন এই প্রোগ্রামেবল ডিভাইসগুলো নিয়ে কাজ করছি, অনেকগুলা যখন অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন হয়, অনেক বেশি প্রসেসিং করার প্রয়োজন হয়, তখন আসলে এই মাইক্রো কন্ট্রোলার বা এত ছোট টার্গেট ডিভাইস নিয়ে কাজ করে সফলতা পাওয়াটা একটু মুশকিল। ফর এক্সাম্পল, যদি আপনার খুব কেস সেন্সিটিভ জিনিস থাকে বা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম থাকে, সেক্ষেত্রে এটা একটু করা মুশকিল হয়ে যায়। তো এই কারণে হচ্ছে পুরো সায়েন্টিফিক কমিউনিটি এমন একটা জিনিস আহ, তৈরি করতে বা সৃষ্টি করতে চেয়েছিল, যেটাতে হচ্ছে আপনি কম্পিউটারের পাশাপাশি কম্পিউটারটাকে প্রোগ্রামিং আকারে ব্যবহার করতে পারবেন। তো এই দৃষ্টিকোণ থেকেই এফপিজিএ এর ইতিহাস শুরু হয়েছিল। এফপিজিএ সম্ভবত 1980-র আশেপাশে কোথাও একটা সময় আবিষ্কৃত হয়েছিল। আহ, তারপর থেকে এটা এখনো বর্তমান মার্কেট টপ অফ দ্য পজিশনই থাকে সব সময়। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগলিং করে দেখতে পারেন। এটা আসলে খুবই ট্রেন্ডি একটা রিসার্চ প্যাকেজ বা পড়াশোনার বিষয়বস্তু। এটাতে যদি আপনারা সামহাও কোনোভাবে যুক্ত হতে পারেন, সেটা আপনাদের ক্যারিয়ার বা একাডেমিক, অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো, যেহেতু আমি একাডেমিক লাইফে বেশি ছিলাম, একাডেমিক লাইফে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবেই বিবেচনা করা হবে। যাই হোক, আমরা শুরু করছি তাহলে। আমরা আসলে এখানে আউটলাইনগুলো আলোচনা না করি, কারণ আউটলাইনগুলো আসলে সবগুলো আলোচনা করা এখানে হবে না। আম, কারো যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, বা কিংবা আমাকে থামিয়েও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা টোটালি ইনফর্মাল একটা প্রেজেন্টেশন বা আলোচনা সভা, তো যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো কিছু বলতে পারেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম আসলে এফপিজি এর শুরুটা আসলে কোথা থেকে হয়েছিল, এবং আসলে এসব বুকেবল টার্ম হয়তো বা আপনারা অতটা ইন্টারেস্টেড হবেন না, বা আপনাদের মনোযোগ রক্ষা করাটাও অনেক কঠিন হয়ে যাবে। কারণ আসলে সবাই আসলে কাজ করতে চান আপনারা, বা কাজ করতে চায় মানুষজন, কিন্তু আসলে কাজটা কিভাবে করতে হয় সেটা আম, খুঁজে বের করাটাই হচ্ছে আসলে প্রধান কি বলে প্রধান চ্যালেঞ্জ আর কি। তো কাজটা আম, আম, উম, খুঁজে বের করার জন্য বা সহজ করে দেওয়ার জন্য আসলে আমার এই ওয়ার্কশপটা, আমরা আসলে দেখব যে এফপিজিএ কিভাবে কাজ করে, বাট সামহাও আমাদেরকে জানতে হবে যে আসলে এফপিজিএটা কি, আম, এবং আমরা কেন করছি এই ডিজাইনগুলো। সো যেটা আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের একটা প্রসেসিং সিস্টেম দরকার, যেরকম মাইক্রো কন্ট্রোলার বা সিপিইউ বা জিপিইউ আছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ওয়াশিং মেশিনের কথাই চিন্তা করেন, আপনি যদি একটা ওয়াশিং মেশিন চিন্তা করেন, আপনি কিন্তু চাইলেই একটা সিপিইউ ওয়াশিং মেশিনের সাথে লাগাইতে পারবেন না কাজ করানোর জন্য। সেক্ষেত্রে আপনাদের দরকার ছোট একটি ডিভাইস বা ছোট একটি মাইক্রো কন্ট্রোলার। আবার ইন বিটুইন ওয়াশিং মেশিন খুবই একটা ছোট এক্সাম্পল। আপনারা যদি একটা গাড়ির কথা চিন্তা করেন, বা টেসলার যে নতুন গাড়িগুলো আছে, বা আমাদের এখানে মার্সিডিজ বেঞ্জের, আমরা অটোমেটিক ড্রাইভিং এর সাথে যুক্ত আছি। তো সেই যে রিসার্চ প্যাকেজগুলোতে বা তারা যখন রিসার্চ করতে যায়, দেখেন এটা খুবই একটা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম।
এখানে যদি আপনি কম্পিউটার সেফটি ক্রিটিক্যাল সিস্টেম বলতে আমি এটাই বোঝাতে যাচ্ছি, অটোনোমাস ড্রাইভিং এ যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আসলে মানুষের জন্য লাইফ রিস্ক হয়ে যায়, এই জিনিসগুলোকে বলা হয় সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। তো আপনি যদি একটা গাড়ির মধ্যে একটা সিপিইউ বসাতে চান, সেটার জন্য আপনার যে পরিমাণ পাওয়ার দেওয়া দিতে লাগবে, যে পরিমাণ মানি খরচ করতে হবে বা অ্যাসোসিয়েটেড জিনিস লাগবে, সেটা আসলে দেখা যাবে যে হচ্ছে গাড়ির মূল্যকে বা গাড়ির প্রোডাকশন কস্টকে আরো বাড়িয়ে দিবে। সো এইসব অনেকগুলোই প্রবলেম থেকে আসলে এফপিজিএ এর জন্ম, বা ওখানেই আপনাকে এফপিজিএ ব্যবহার করতে হবে, যেখানে আপনার সিগন্যাল প্রসেসিং করতে হবে ফাস্টার। আপনার দরকার একটা ফাস্টার সিগন্যাল প্রসেসিং সিস্টেম, যেটা কম্পিউটারের চেয়ে ফাস্ট কাজ করবে, কিন্তু কম্পিউটারের চেয়ে কম আওয়ার নিবে। সেগুলা হচ্ছে সেটার জন্য এই জায়গায় হচ্ছে আমরা এফপিজি এর ব্যবহার করি। যত সব সেফটি ক্রিটিক্যাল সিস্টেম আছে সব জায়গায় মোটামুটি এফপিজি এর ব্যবহার করা হয়, যেখানে খুবই ল্যাটেন্সিটা খুবই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে এই জিনিসগুলো করা হয়। আমার বিশ্বাস যে আপনারা ল্যাটেন্সি সম্পর্কে জানেন। ল্যাটেন্সি হচ্ছে একটা প্রোগ্রাম বা রান টাইম রাখার জন্য যতটুকু সময়ের প্রয়োজন হয়। সো ল্যাটেন্সি যত কম হবে সিস্টেমের, ততটাই হচ্ছে আমাদের ভালো। তার মানে জিনিসটা তত ফাস্টার হবে। সো সেই হিসাব থেকেই হচ্ছে এফপিজি আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে এফপিজিএ যে এত আহ, উম, আম, সুবিধা, অফকোর্স যারা সবাই যেটা নিয়ে আলোচনা করে সেটারই সুবিধা বেশি থাকে, বাট সামহাও এফপিজি এর একটু আমার কাছে এই জিনিসটা এই জন্যই বাছাই করে মানুষ। এখন ফর এক্সাম্পল আপনার কাছে যদি একটা আইফোন থাকে বা অ্যান্ড্রয়েড ফোন থাকে, মোস্ট অফ দ্য মানুষ আইফোনের দিকে যায়। এর শুধুমাত্র একটাই কারণ নয় যে আইফোনটা শুধুমাত্র একটা ভাবের বিষয়বস্তু কিংবা আইফোনটার অনেক বেশি দাম বা প্রাইস বেশি, বাট সামহাও আইফোনটা মানুষজন এভাবে নেয় যে তার সিকিউরিটি ফিচার্স ভালো, তাকে অনেক বেশি কাস্টমাইজ করা যায়। এবং আপনারা যদি কেউ অপারেটিং সিস্টেমও ব্যবহার করেন, অবশ্যই কেউ না কেউ তো অবশ্যই করছেন। তো দেখা যায় যে যারা উবুন্টু ব্যবহার করে তারা খুবই স্যাটিসফাইড রেদার দেন দ্য উইন্ডোজ, বিকজ উইন্ডোজে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন না, বাট উবুন্টুতে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। তো এই কারণে হচ্ছে একটা প্রসেসিং সিস্টেম, টোটাল একটা প্রসেসিং সিস্টেম আপনি যদি কাস্টমাইজ বা রিপ্রোগ্রামেবল করতে পারেন উইথ ভেরি হাই পাওয়ার, উইথ ভেরি হাই এফিসিয়েন্সি অ্যান্ড কাস্টমাইজেবল, তাহলে সেটা হচ্ছে আসলে মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করার মতোই বিষয়বস্তু। এইটার জন্যই এফপিজিএটা আমরা হচ্ছে রিসার্চের প্রধান হাতিয়ার হিসাবে আমরা বিবেচনা করে থাকি। আর বর্তমান সময়ে ইন দ্য ফিউচার somehow within 20, 30 or 50 years, all the processing system converted either to the RISC-V processor or FPGA somehow. হাওয়েভার ওকে, এখন হচ্ছে আমরা আসলে এফপিজিএ যেটা করছি, এখানে এফপিজিএ হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে এফপিজিএ মোটামুটি মার্কেট ভ্যালুতে হিসাব করলে আপনারা এফপিজিএ দুইটা কোম্পানির উপর মোটামুটি ভাবে নির্ভরশীল। একটা হচ্ছে আলটেরা, একটা হচ্ছে জাইলিংস। সো আলটেরা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য ইন্টেল, জাইলিংস হচ্ছে প্রোডাক্ট অফ দ্য এএমডি। সো আপনারা যারা মোটামুটি প্রসেসিং সিস্টেম বা প্রসেসর সম্পর্কে যথেষ্ট নলেজ রাখেন, কিংবা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যদি থাকতেন এখানে, আমি জানি না আছেন কিনা, তারা হয়তো একটু ভালো জানেন, বা কিংবা যারা কম্পিউটার ব্যবহার করেন বেশি তারা ভালো জানবেন। তো মোটামুটি বাজারে এই দুইটা প্রসেসিং সিস্টেমই সবসময় মার্কেটে ছিল এবং এখনো আছে, এদের মধ্যেই সবচেয়ে ফাইটিং। তো এ কারণেই যখন আমরা প্রোগ্রামেবল প্রসেসিং সিস্টেমের কথা চিন্তা করলাম, বা তারা চিন্তা করলো সাইন্টিফিক কমিউনিটি, তারা আসলে এই দুইটা কোম্পানির মধ্যেই এখনো মোটামুটি দুইটা কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ আছেন। বাট প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে বা প্রসেসরের জন্য ইন্টেল এখনো খুবই এগিয়ে রেদার দেন দ্য এএমডি ইন দ্য মার্কেট। বাট ইন টার্মস অফ দ্য এফপিজিএ, জাইলিংস এএমডি, জাইলিংস ইন্টেলের চেয়ে একটু বেশি এগিয়ে, তাদের সাপোর্টিং সার্ভিস অনেক বেশি ভালো ইন্টেলের চেয়ে কম্পারেটিভলি টু দ্য ইন্টেল। এখনো মার্কেটে আরো কিছু কোম্পানি আছে, ফর এক্সাম্পল মাইক্রোম্যাক্সের আছে। আমরা ডিসকাস করবো এখানে কিছু ভেন্ডর নিয়ে, সামহাও এটা ছিল হেয়ার। আর এছাড়াও আছে আমাদের ল্যাটিস সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ, কুইক লজিক, কনফারেন্সন, ইফিনিংস, অ্যাক্টেল। সো
লটস অফ থিং আছে মার্কেটে, কিন্তু তাদের যে সার্ভিস বা তাদের যে মার্কেট ভ্যালু এটা খুবই কম। এ কারণে আমরা মোটামুটি আমাদের রিসার্চ পারপাজে বা আমার ইউনিভার্সিটি অফ জিগেনে বা আমার রিসার্চ টিমে আমরা মোটামুটি জাইলিংসকে প্রেফার করি, যেহেতু জাইলিংসের কি বলে সাপোর্ট প্যাকেজগুলো ভালো, সে কারণে আমরা সেটা ব্যবহার করছি। আহ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আসলে এফপিজিএ এর অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তাদের টাইমলাইন হিসাব করা হয়েছে, কখন কি হয়েছিল সেটা, এটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহার করবেন। এখন কথা হলো ইন টার্মস অফ দ্য অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ দ্য কম্পিটিটর অফ দ্য এফপিজিএ। আমি আগেই আলোচনা করেছি বা আগেই একটু কথা বলেছিলাম সেটা নিয়ে, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন বা এটার আশেপাশে আছে হচ্ছে বা কম্পিটিটর হিসাবে আছে হচ্ছে সিপিইউ, জিপিইউ অ্যান্ড আসিক। আসিক আপনারা জানেন কিনা জানি না। আসিক হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, যেই সার্কিটটা শুধুমাত্র ওই স্পেসিফিক কাজের জন্যই ডিজাইন করা হয় তাকে বলা হয় আসিক। আর সিপিইউ জিপিইউ কোয়াইট নর্মাল। আপনারা জিপিইউ অনেকগুলা গ্রাফিক্স কার্ড দেখেছেন, যখন আমাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজনীয়তা বেশি হয় তখন আমরা গেম খেলার জন্য নর্মালি গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, বেশিরভাগ ইউজারই সেটা হয়। কিন্তু যদি আপনি মডেল ট্রেন করতে চান, আমি জানি না আপনারা কেউ এখনো ডিপ নিউরাল নেটওয়ার্ক ট্রেন করেছেন কিনা কখনো, বা কারো এরকম থিসিসে এরকম নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে কিনা। যদি আপনারা কখনো কাজ করতে যান বা কাজ করতে গিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে ডিপ নিউরাল নেটওয়ার্ক যখন আপনি একটা মডেল ট্রেন করতে যাবেন, এটা খুবই সময় সাপেক্ষ এবং খুবই পাওয়ারফুল সিপিইউর প্রয়োজন হয়। ইভেন আমরা যেটা এফপিজিএ নিয়ে কাজ করছি, এফপিজিএ এর যে সফটওয়্যার, যে আইডিই তার নাম হচ্ছে ভিভাডো। তো আপনি ভিভাডো ইনস্টল করার জন্য আপনার সিপিইউতে কমসে কম 150 জিবি প্লাস জায়গার প্রয়োজন হয়। এটা খুবই ভারী একটা সফটওয়্যার এবং এটা প্রয়োজনে অনেক সময় লাগে হচ্ছে যে কাজ করতে। আর মডেল যখন সিনথেসাইজ বা ট্রেন করতে যান সেটা আরো অনেক সময়ের ব্যাপার। মাঝে মধ্যে এমনও হয় যে আমরা 2 দিন 3 দিন শুধুমাত্র মডেল ট্রেন দিয়ে কম্পিউটারের সামনে রেখে বসে আছি যে কখন এটা শেষ হবে। এক্ষেত্রে যদিও আমাদের কম্পিউটার আমরা ব্যবহার করি এক্ষেত্রে সার্ভার পিসি, যদিও এটা খুবই হাই কনফিগারেবল পিসি। ফর এক্সাম্পল আমরা এখন ব্যবহার করছি যেটা, সেটা হচ্ছে কোর i9, সেটা হচ্ছে 20 কোরের কোর i9 প্রসেসর উইথ 128 জিবি র্যাম, 32 জিবি গ্রাফিক্স কার্ড। সো ইটস কোয়াইট হাই পিসিস। অলদো তারপরও এগুলো হচ্ছে যে আমাদের একটা মডেল ট্রেন করতে আমাদের 2 দিন 5 দিন সময়, 1 সপ্তাহ মাঝে মধ্যে লেগে গিয়েছে। আর ভিভাডো সিনথেসাইজ করার জন্য সেই একই প্রবলেম। মাঝে মধ্যে এমনও কিছু সার্কিট আমরা ডিজাইন করেছি বা ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার সময় এগুলা পেয়েছি, যেগুলো হচ্ছে সিনথেসাইজ করতেই আমাদের প্রায় 1 দিন 2 দিন লেগে যায়। সো এটা খুবই একটা ভারী সফটওয়্যার। তো সিপিইউ ও জিপিইউর ক্ষেত্রে যেটা হয়, সিপিইউ জিপিইউর ক্ষেত্রে অনেক পাওয়ার প্রয়োজন হয়, এই কারণে এগুলো প্রোগ্রামেবলও না। সে কারণে এগুলো আসলে মার্কেট থেকে পিছিয়ে যায়। আর কোনো এগুলার পাশাপাশি আর কোনো প্রসেসিং সিস্টেম সায়েন্টিফিক কমিউনিটি এখনো দেখা যায়নি, এই 4 টাইপের প্রসেসিং সিস্টেম বাদে। তো সামহাও এই কারণে এফপিজিএ আপনারা শেখাটা ভালো। তো এফপিজিএ আসলে আমরা এখন এফপিজিএ কথা বলছি বা এগুলো আসলে কিভাবে করব, এফপিজিএ প্রোগ্রামিংটা আসলে আমরা কিভাবে করব। এফপিজিএ প্রোগ্রামিং মেলাভাবে করা যায়। আপনি করতে পারবেন, তাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনি ফর এক্সাম্পল আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ লিখলে তারা সেটা হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট করে দিবে, সেটা ব্যবহার করতে পারেন। নর্মালি এফপিজিএ এবং আসিকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আপনার নর্মাল প্রোগ্রামিং এর মতো নয়, এখানে হচ্ছে সবকিছু হার্ডওয়্যারে হিসাব করতে হয়। আপনি এখানে কোনটা রেজিস্টার দিবেন, কয়টা কি দিবেন, সবকিছু এখানে ডিজাইন করতে বলা, এটাকে বলা হয় আরটিএল ডিজাইন, এটাকে বলা হয় রেজিস্টার ট্রান্সফার লেভেল ডিজাইন। সো এখানে আমরা একদম মেশিন কোডে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে, সবকিছু 0 1-এ কনভার্ট করে তারপর চিন্তা ভাবনা করতে হবে। সো এটা করার জন্য আপনারা ইন্টারনেটে খুঁজলে হয়তো বা পেয়ে যাবেন বিএসডিএল বেসিক কোর্স, ভেরিলগ বেসিক কোর্স। বিএসডিএল ভেরিলগ হচ্ছে
হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজের দুইটা পার্ট। এছাড়াও আপনি যখন ভিভার্ডো ব্যবহার করবেন, তাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে ভিভার্ডো ভিটিস, ইটস কল ভিভার্ডো ভিটিস। সো সেখানে যদি আপনারা হচ্ছে যে সি প্রোগ্রামিং এ প্রোগ্রাম লেখেন, তাহলে সেটা হচ্ছে তারা ওই প্রোগ্রামটা আপনাদের ওই সি প্রোগ্রামকে এইচডিএল এ কনভার্ট করে দেবে। অলধো তারপরও তার মধ্যে অনেক বেশি লিমিটেশন আছে, কারণ সব প্রোগ্রামিং বা সব সিনটেক্স তারা কনভার্ট করতে পারে না, তাদের কিছু লিমিটেশন আছে। অনুরূপভাবে যদি আপনারা পাইথনও ব্যবহার করেন, সেক্ষেত্রে তাদেরও কিছু লিমিটেশন রয়ে যায়, সবকিছুই পারফেক্ট না। শুধুমাত্র যদি মাত্র আপনারা যদি হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আইদার ভিএসডিএল আর ভেরিলগে কিছু লিখেন, সেক্ষেত্রে সেখানে আপনি ফুল ইন্ডিপেন্ডেন্স পাবেন, সেখানে আপনাকে কারো মুখাপেক্ষি হতে হবে না। আমরা নর্মালি আমরা হচ্ছে বা আমার টিম এখানে হচ্ছে আমরা কাজ করি হচ্ছে ভিএসডিএল নিয়ে, আমরা ভেরিলগ করি না। ভিএসডিএল ভেরিলগেরও একটা হিস্টোরি আছে এখানে। ভিএসডিএল নর্মালি বিবেচনা করা হয় হচ্ছে আমেরিকান সাইডে, আর ভেরিলগ, সরি ভেরিলগটা করা হয় হচ্ছে আমেরিকান সাইডে। সো আমেরিকানরা নর্মালি ভেরিলগ ব্যবহার করে তাদের হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজে, ইউরোপিয়ান সাইডে তারা ব্যবহার করে হচ্ছে ভিএসডিএল। দ্যাটস ওয়াই আমাদের মানে আমার এই ভিএসডিএল সিলেক্ট করার অন্য একটা কারণ, কারণ আমাকে সামহাউ ইন দ্য এন্ড সাপোর্ট পেতে হবে বা তাদের সাথে কন্টাক্টে থাকতে হবে। আর মোটামুটি নর্মালি পুরো ওয়ার্ল্ডের রিসার্চ ফিল্ড এখন পর্যন্ত বা ইনোভেশন ফিল্ডগুলো ইউরোপিয়ান এবং আমেরিকানের মধ্যেই সামহাউ ইন কোনোভাবে কোনোভাবে রিলেটেড। সো আমাদের এই ট্রেন্ডে যুক্ত হতে হবে। সো এই স্লাইডগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে কিভাবে কোনটার কি ডিফারেন্সিয়েশন, তাদের মধ্যে পার্থক্য কি কি আছে, সেগুলো এখানে আলোচনা করেছি আমরা। আমরা হয়তোবা পরের স্লাইডগুলো শেয়ার করে দিব, সেক্ষেত্রে আপনারা এগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন এই যে এফপিজিএটা আছে, যেটা হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে সিস্টেম অন চিপে। এফপিজিএ আছে, কিন্তু এফপিজিএ এর জন্য আমার একটা সফটওয়্যারের প্রয়োজন বা সবকিছুরই প্রয়োজন। এখন এই এফপিজিএ যদি আপনি শুধু শুধু মার্কেটে কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে প্রায় 40-50 হাজার ইউরো খরচ করতে হবে, উইচ কস্টেড ইন বাংলাদেশি 50 থেকে 60 লাখ টাকা, শুধুমাত্র যদি এফপিজিএ করেন। কারণ হচ্ছে এফপিজি এর মধ্যে তো কোনো প্রসেসর নেই, সবগুলা প্রোগ্রামেবল প্রসেসর, আপনাকে অপারেটিং সিস্টেম বানানো নাই, আপনাকে সবকিছু নিজে নিজে করতে হবে, সেই কারণে ওটা একটু মুশকিলের ব্যাপার। এ কারণে তারা করলো কি, তারা হচ্ছে ছোট ছোট এফপিজিএ স্লাইস আকারে বের করে সেই এফপিজিএ স্লাইসগুলো আরেকটা মাইক্রো কন্ট্রোলারের সাথে যুক্ত করে মার্কেটে ছাড়লো। সেক্ষেত্রে এটার প্রাইসটা অনেকাংশে কমে আসে। এটা এখন মার্কেটে সবচেয়ে চিফ এফপিজিএ এসওসি, যেটা সিস্টেম অন চিপ, যেটা যার মার্কেট ভ্যালু সম্ভবত 450 ইউরো, ইট কাইন্ড অফ বাংলাদেশে 50 হাজার টাকা আর কি। সো এই যে এফপিজি তারা কি করলো, ওই ছোট ছোট এফপিজি কে অনেক কমায়ে, বা এফপিজি এর যে মূল উপাদানগুলো আছে সেটাকে বলা হয় সিএলবি, কম্বিনেশনাল লজিক সার্কিট। সো এই সিএলবি কে তারা কমিয়ে বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে তারা এটাকে ছোট আকারে একটা আর্ম সাথে বা একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে পাঠালো। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে কি সুবিধাটা হচ্ছে, আমাদের সুবিধাটা হচ্ছে যদি আপনার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আপনার এখন অ্যাসিলারেশন দরকার, আপনি এখন গেম খেলছেন, আপনার কম্পিউটারের যে গ্রাফিক্স কার্ডটা আছে সেই গ্রাফিক্স কার্ডটা কিন্তু সব সময় কাজ করে না। সেই গ্রাফিক্স কার্ডটা কাজ করে তখনই যখন আপনার সিপিইউ এক্সট্রা পাওয়ারের প্রয়োজন হয়। যখন আপনি গেম খেলেন অনেক বেশি গ্রাফিক্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন তারা হচ্ছে সেই এক্সট্রা পাওয়ারটা ব্যবহার করার জন্য সেই গ্রাফিক্স কার্ডের সাহায্য নেয়। সেম আইডিয়াটাই তারা এফপিজিএ এসওসিতে ব্যবহার করলো। তারা করলো কি, যখন আপনার প্রয়োজন অত্যাধিক পাওয়ারফুল কাজের জন্য, যে আপনার অনেক ক্রিটিক্যাল অপারেশন আছে, আপনার অনেক তাড়াতাড়ি কম্পিউটেশন বা ক্যালকুলেশনটা শেষ করতে হবে, আপনি একটি ডিপ লার্নিং বা এআই মডেল ট্রেন দিয়েছেন, আপনাকে তাড়াতাড়ি সেটা শেষ করতে হবে, আপনার অনেক বেশি পাওয়ারের প্রয়োজন, তখন আপনারা ওইটা রিজার্ভ থেকে ওটা ব্যবহার করতে পারবেন এফপিজিএ। বাট আপনি যদি জিপিইউ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার জিনিসটা হয়ে গেল একটা ওভারঅল সিস্টেম, যেটা সবকিছুর জন্য কিছু না কিছু সাপোর্ট দিবে। বাট এফপিজিএ তে আপনি কিটা কি করতে পারলেন, ফর এক্সাম্পল আপনি এখন একটা সিএনএন ট্রেন দিবেন, আপনার এটা সিএনএন এর জন্য তৈরি করে রাখা আছে,
সিএনএন এর জন্য এটা খুব ভালো পারফরমেন্স দিবে। আপনি এখন গেম খেলবেন, আপনার এখন গেমের জন্য ট্রেন করে রাখা আছে, প্রস্তুত করে রাখা আছে, এটা গেমে খুব ভালো সাপোর্ট দিবে। যেটা হচ্ছে এই নন প্রোগ্রামেবল লাইক জিপিইউতে আপনি ব্যবহার করতে পারবেন না। যদিও এই এফপিজি এর এই প্রোগ্রামেবিলিটি দেখে নতুন মডেলের যে জিপিইউ আছে, যেগুলো মডেলের একদম জিপিইউ, তারাও চেষ্টা করছে তাদের জিপিইউতে এই রিপ্রোগ্রামিং ব্যবহার করার জন্য বা কাস্টমাইজেশন তৈরি করার জন্য, যাতে তারা এই এফপিজি এর সাথে আরেকটু পাল্লা দিতে পারে। সো এটা হচ্ছে সিস্টেম অফ চিপ উইথ দ্য রেসপেক্ট টু দ্য এফপিজিএ, এটার পার্থক্য, যাতে একটু মার্কেটে প্রাইস কম থাকে। তো এর মধ্যে নর্মালি প্রসেসর নর্মালি আর্ম কোর থাকে, কিংবা 8051 থাকতে পারে, M8 থাকতে পারে। M8 প্রসেসর আই থিঙ্ক আপনারা যারা মোবাইল প্রসেসর সম্পর্কে জানেন বা মোবাইলে স্ন্যাপড্রাগন, হেইলো, এই প্রসেসরগুলোর নাম জানেন, তারা হয়তো জানেন এগুলো হচ্ছে সবচেয়ে ছোট এমবেডেড প্রসেসর, আর্ম প্রসেসর এগুলোকে বলা হয়। এগুলো নর্মালি কাজ করবে, বাট এগুলোর পাওয়ার খুব কম থাকে। এই কারণে হচ্ছে এর সাথে এফপিজিএটা অ্যাড করে রাখা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য জিঙ্ক আর্কিটেকচার, দ্য লিজেন্ডারি জিঙ্ক আর্কিটেকচার। এটা হচ্ছে সেই অ্যাসোসির মধ্যে কিভাবে প্রসেসিং সিস্টেমটা আছে। এখানে নীল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্ম কোর অ্যাজ ইউজুয়াল প্রসেসর। হলুদ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রোগ্রামেবল ঠিক আমরা বলি এটাকে, যেটার অন্য নাম হচ্ছে, আপনি যদি বলতে চান তাহলে এটাকে বলতে পারেন হচ্ছে এফপিজিএ। এই প্রোগ্রামেবল লজিকটা হচ্ছে আপনি প্রোগ্রাম করে আপনি প্রিপেয়ার করে রাখতে পারেন যে এটা আসলে কি কাজ করবে। চাইলে আপনি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ ভিডিও স্ট্রিমিং, ক্যালকুলেশন, কপি, স্কিপ, যে কোনো কিছুই আপনি চাইলেই সেটা এফপিজি দিয়ে করাতে পারেন। এফপিজি করেন সেটা আপনার ইচ্ছে, আপনি সেটা করতে পারেন। সেজন্য আপনাকে ওই প্রোগ্রামেবল লজিকটা, আই মিন এফপিজিএটাকে প্রোগ্রাম করে রেখে দিতে হবে। আর এই এফপিজিএ প্রোগ্রামিংটা করতে হবে হচ্ছে হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের আজকের ওয়ার্কশপের প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, এখানে কিছু বিল্ডিং ব্লক নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে সিএলবি নিয়ে। মানে একটা এফপিজি এর মধ্যে লজিক সার্কিট গুলা কিভাবে কাজ করে। এফপিজি এর মধ্যে অনেকগুলা লক আপ টেবিল থাকে, অনেকগুলা মাল্টিপ্লেক্সার থাকে, অনেকগুলা কি বলে এটাকে ফ্লিপ ফ্লপ থাকে। এগুলা সবকিছু মিলেই একটা সিএলবি তৈরি হয়। একটা সিএলবির মধ্যে অনেকগুলা স্লাইস থাকে, স্লাইস গুলার অনেকগুলা ভাগ আছে। তো এইভাবে আপনারা এটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে এগুলা হচ্ছে এফপিজি এর বেসিক লজিক ব্লক। আমরা হয়তো বা এত ডিপে যাব না, কারণ হয়তো আপনারা সেক্ষেত্রে মনোযোগ রাখাটা কষ্ট হতে পারে, বা যারা একটু পরে জয়েন দিয়েছেন তারা হয়তো ধরতে না পারেন। সেক্ষেত্রে আমরা গভীরে যাব না, আমরা জাস্ট খালি বেসিক থিওরিটি গুলো দেখে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। আমি জানি না আপনারা কেউ কম্পিউটারের সামনে আছেন কিনা, বা ইন্টারনেটের সামনে তো অবশ্যই আছেন। সো যদি আপনারা কম্পিউটারের সামনে থাকেন সেক্ষেত্রে হয়তো আমরা একই সাথে কাজগুলো করে দেখতে পারি। যদিও মনে হয় না যে এটা পসিবল যে আপনারা এত তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন, কারণ বাংলাদেশে ব্যান্ডউইথ, ইন্টারনেট ব্যান্ডউইথ খুব একটা হাই না যে আপনারা 150 জিবি প্যাকেজ হয়তো বা 5-7 মিনিটে নামায়া ফেলবেন। এটা হয়তো বা হবে না, বাট সামহাও আমরা দেখতে পারি যে কিভাবে সেটা কাজ করছে অ্যাকচুয়ালি। আহ শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। ওকে, আমরা এখন দেখছি হচ্ছে যে এফপিজি এর লজিক ব্লকস, এফপিজি এর স্লাইস, এগুলা আমরা স্কিপ করে যাচ্ছি। এটা হচ্ছে আমার নর্মালি আমার লেকচার স্লাইড, আমি যেটা আমার এখানে লেকচার দেই আর কি আমার স্টুডেন্টদের জন্য। আমি সেটাই, আমি আর যেহেতু খুব শর্ট টার্মে আপনাদের ওয়ার্কশপ প্রিপারেশন তৈরি করা হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই কারণে আসলে আমি আমার আপনাদের জন্য আলাদা করে স্লাইড তৈরি করতে পাওয়ার সময় পাইনি। যাই হোক, সেটা হচ্ছে এখন আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আমরা এই এফপিজিএ টা প্রোগ্রামিং করব, কিভাবে এফপিজিএ তে একটা সার্কিট ডিজাইন করব।
আমরা আগে ডিসকাশন করেছি, আমরা এইচডিএল আছে, এইচএল এইচএলএস আছে, আর আছে হচ্ছে আরেকটা জিনিস, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আইপি কোর। আইপি কোর বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে, ফর এক্সাম্পল আপনি যে বললাম আপনি গেম খেলতে চাচ্ছেন, তো গেমের জন্য এফপিজিএটাকে প্রোগ্রামিং করতে হবে। কেউ একজন গেমের জন্য এফপিজিএটাকে প্রোগ্রামিং করে রেখে দিয়েছে। এখন আপনি যদি চান, আপনি আপনার টাকা যদি থাকে বেশি টাকা, তাহলে আপনি সেটা কিনে নিতে পারেন, কিনে আপনি তা সেটা ব্যবহার করতে পারবেন। সেটাকে বলা হয় আইপি কোর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোর, যেটা আপনি কিনে আপনার স্পেসিফিক কাজের জন্য সেটা ব্যবহার করতে পারেন। সো এটা গেল একটা দিক। এটা রেকমেন্ডেড না, কারণ একটা আইপি কোর কিনতে নর্মালি আমাদের এখানে পাওয়া যায়, সেটা অ্যাট লিস্ট মিনিমাম 1500 ইউরো খরচ পড়ে। সো এটা আসলে খুব বেশি টাকা না থাকলে এটা আসলে উচিত না। তারপরে আছে হচ্ছে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, যেটা আমরা নিয়ে অলরেডি আলোচনা করেছি, যে এরকম একটা ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে টিভিএল। টিভিএল ভিটা, আপনারা যদি সার্চ দেন ইন্টারনেটে সেটা পেতে পারেন, কিংবা আপনারা পিঙ্ক পেতে পারেন, PYNQ। এই জিনিসগুলো আপনারা পেতে পারেন। সেগুলো হচ্ছে যে আহ, আম, আপনারা এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে ওখানে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এফপিজিএ প্রোগ্রামিং করতে পারবেন। আচ্ছা, এখানে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা আলোচনা করা আছে। এই যে আমরা চারটা মেথড বললাম এফপিজিএ প্রোগ্রামিং এর জন্য, চারটা মেথডের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা আছে। সো ইন দা রেজাল্টটা হলো এইরকম, যে আপনি যদি ফুল কাস্টমাইজেশন চান, আপনি ফুল ফ্রিডম চান আপনার কাজের, আপনার ডিজাইনের, সেক্ষেত্রে আপনাকে এইচডিএল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এফপিজিএ ডিজাইন ফ্লো, কিভাবে এফপিজিএ কাজ করে আর কি। এফপিজিএ কাজ করে এটা হয়তো এখনো আপনারা বুঝবেন না, আপনারা বেসিক প্রোগ্রামিংটা শুরু করলে আপনারা দেখতে পাবেন। সাব হোক, এগুলো হচ্ছে এফপিজিএ কিভাবে প্রসিডিং, আমরা কিভাবে কাজ করব, কোন কোন লেভেলে প্রথমে অ্যাপ্লিকেশনটা চিন্তা করতে হবে, তারপর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে আসলে কোন কাজের জন্য আমরা এই সার্কিটটা ডিজাইন করছি, আমরা স্পেসিফিকেশন এবং আর্কিটেকচার চিন্তা ভাবনা করতে হবে, এবং ফাইনালি আমরা চলে যাব হচ্ছে কম্পোনেন্ট ডিজাইনে, যেটা হচ্ছে ফাইনাল স্টেপ। সেখানে গিয়ে আমরা কম্পোনেন্ট বা প্রত্যেকটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল, একটা টোটাল মডেলের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে একটা আর্কিটেকচারের মধ্যে, সবগুলা কম্পোনেন্ট ডিজাইন করে তারপর সেগুলো মার্চ করে, লাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি একটা কোনো কিছু ডিজাইন করতে চান, আপনাকে টোটাল ডিজাইনের মধ্যে অনেকগুলো সাব পার্ট থাকে, সেই সাব পার্টগুলো শেষ করে তারপরে মার্চ করে, তারপর তাদের টেস্ট ইভালুয়েশন করে, তারপরে এটা হচ্ছে আপনাকে টেস্ট বেঞ্চ রান করে ইন্টিগ্রেশন করে আপনাকে দেখতে হবে। যাই হোক, আপনাদের জন্য যেটা এফপিজিএ, যেটা এফপিজিএ যদি আপনারা, এখন কথা হচ্ছে আমরা যদি এফপিজিএ করতে চান, আপনাকে আদৌ এফপিজিএ শিখবেন না শিখতে চান, এটা আসলে বাংলাদেশি বা বাংলাদেশি স্টুডেন্টের জন্য আসলে একটু বলা মুশকিল। কিছু মনে করার কিছু নাই। আসলে আমরা আসলে পড়াশোনা জানার চেয়ে বা রিসার্চ করার চেয়ে টাকার পিছনে ছুটতেই বেশি প্রাধান্য দেই। কিংবা আমাদের সমাজ ব্যবস্থা বা পড়াশোনার ব্যবস্থাটা এমনই হয়ে গেছে যে আমরা আসলে টাকার চিন্তায় ঘুম আসে না আসলে। অ্যাকচুয়ালি এই কাজ করে কি হবে, এটা কি হবে, তার চেয়ে একটা টিউশনি করি সেগুলো ভালো। তো এগুলা করতে গিয়ে আমরা আসলে দেখা যায় যে আমরা ক্ষুদ্র সময়ের লাভবান হওয়ার জন্য আমরা একটা বৃহৎ সুযোগকে হাতছাড়া করি। যেভাবে আমরা দুনিয়ার পিছনে ছুটে আমরা আখিরাতকে হাতছাড়া করি, সেই রকম ভাবে আমরা দেখা যায় যে একটা টিউশনি করবো বা কিছু মাস শেষে 5,000 টাকা পাবো, সেই জন্য আমরা পড়াশোনা বাদ দিয়ে ওটা করি। কিন্তু ইন দা এন্ড আপনি যখন ডিগ্রিটা শেষ করবেন বা পাশ করে কোনো না কোনো ভাবে বের হবেন, আপনার তখন মনে হবে যে আপনার আসলে পড়াশোনা কিছু না, অ্যাটলিস্ট কিছু না কিছু পড়াশোনা করে আসা দরকার ছিল। কারণ তা না হলে আপনি না পাচ্ছেন চাকরি, না পাচ্ছেন একাডেমিতে যেতে, না পাচ্ছেন কোথাও সার্ভাইভ করতে, তখন দেখা যায় আবার নতুন করে সব শিখতে হয়। তখন হচ্ছে যে ওই যে আমাদের সময়ের কাজ সময়ে না করে আমরা অনেক বেশি ইফোর্ট দিতে হয়। লাইক আমাদের হেলথ, আমরা আমাদের হেলথ কনসাস না হওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাই। পরে দেখা যায় যে আমরা যদি হেলথ কনসাস থাকার জন্য যদি 5 ইউরোর খাবার খেতে হতো বা 5 ইউরো ব্যয় করতে হতো, আমরা যখন অসুস্থ হয়ে যাই তার পিছনে এখন আমাদের 50 ইউরো ব্যয় করতে হয়। তো এগুলো আসলে আমাদের নর্মাল আত্মা বা নফসের প্রধান বৈশিষ্ট্য। তো এগুলা থেকে বের হয়ে আসতে পারবেন আপনারা সামহাও, যখন আপনারা অনেক বেশি ধাক্কা খাবেন বা প্রবলেম পড়বেন বা বিপদে পড়বেন, যখন দেখবেন যে আসলে আমাদের কেউ আসলে এভাবে পাত্তা দিচ্ছে না বা আমাদের কেউ ডাকছে না, আমি চাকরি পাচ্ছি না, কিংবা আমি দেশের বাইরে যেতে পারছি না,
বা এখনকার যে কন্ডিশন বাংলাদেশে, আসলে মুশকিলই সবকিছু মিলিয়ে। যদিও তারপরেই বাংলাদেশই ভালো, বিদেশ ভালো না, তারপরেও বাংলাদেশও মানে সবকিছু মিলিয়ে আসলে দুনিয়াটা ওইরকম সহজ কাজ না লিভিং মানে জীবনযাপনের করার জন্য। তো এগুলার পিছনে আমরা আসলে এই জন্য আপনারা শিখবেন কিনা আদৌ সেটা আমি জানি না, বাট আমি অন্তত অ্যাটলিস্ট একটা দিন অন্তত 2 ঘন্টা সময় ব্যয় করলাম আপনাদের জন্য। যদি আপনারা কেউ শিখেন তাহলে শিখতে পারেন। বাট এই যেহেতু বাংলাদেশে আমি অ্যাটমিক এনার্জিতে ছিলাম প্রায় 2 বছরের মতো, আমি আমার নিজের টাকা খরচ করে আমি সেখানে রিসার্চ করতে গিয়েছি। হয়তোবা তার ফলটা আমি অনেক পেয়েছিও, বাট সেজন্য আমি আমার ইন্টারন্যাশনাল পরিচিতি পেয়েছি, মানুষজন আমাকে চিনতো, মানুষজন আমার অ্যাটলিস্ট নাম জানতো। উম, তো এটা আসলে আমার কাছে অন্যতম একটা অন্যরকম ফিলিং কাজ করতো যে আমার নামটা বা আমি মানুষের কাছে চিনি বা আমার কাজটা মানুষজন পড়বে লিখবে, এটা আমার কাছে অন্যরকম একটা সম্মানের বিষয় ছিল। সেই কারণে আমি দেখা যায় নিজের টাকা খরচ করে আমি অ্যাটমিক এনার্জিতে আহ, নিজের টাকা খরচ করে জিনিস কিনতাম, নিজের টাকা খরচ করে রিসার্চ করতাম। আমি আপনাকে সেটা বলছি না আপনাদেরকে সেটা করার জন্য, বাট যখন অপরচুনিটি আছে অ্যাটলিস্ট আপনারা যদি একটু ইফোর্ট দেন হয়তোবা আপনাদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আপনারা এফপিজিএ করার জন্য যে এফপিজিএ, আমি ইনশাল্লাহ আগামীবার যদি দেশে যেতে পারি, নেক্সট টাইম যখন দেশে যাব ইনশাল্লাহ আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ের জন্য হয়তোবা একটা কি দুইটা এফপিজিএ বোর্ড আমার এখান থেকে হয়তোবা দিয়ে দেওয়ার চেষ্টা করব, বিনা পয়সা দিয়ে দিব, যদি আপনারা যদি ওরকম মনে হয় যে না আপনারা আসলে কাজ করতে ইচ্ছুক। বাট ইন দ্য এন্ড আপনারা যেটা লাইক ম্যাথল্যাব আপনারা চাইলেই ভিভাডোতে সিমুলেশন করে দেখতে পারেন। ভিভাডো সিমুলেশন করে যে রেজাল্ট আসবে হার্ডওয়্যারের ঠিক সেম রেজাল্টই আসবে। ইন দ্য এন্ড আপনি এই সিমুলেশন রেজাল্ট দিয়েও পেপার পাবলিশ করতে পারবেন, বাট হার্ডওয়্যারের টেস্ট করে দেখাটা ভালো। না দেখতে পারলেও সমস্যা নেই, আপনারা সিমুলেশন রেজাল্ট দিয়েও পেপার পাবলিশ করতে পারেন, বা আপনারা যদি কেউ অ্যাকচুয়ালি থিসিস বা রিসার্চ করতে আগ্রহী হন সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখান থেকে আমরা মোটামুটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সাপোর্ট দেওয়া মানে এই না যে আমি আপনাদের পিছনে সারাদিন সময় নষ্ট করব বা সময় দিতে পারবো। সাপোর্ট দেওয়া হয়তো আমি হয়তো কাউকে কাউকে দেখাই দিব রাস্তা কোথায় কোথায় গেলে কি হবে, বা সপ্তাহে 1 ঘন্টা বা মাসে 1-2টা মিটিং হয়তো করা যেতে পারে, এর বেশি নয়। কারণ আমারও বা চাকরি আছে, ফ্যামিলি আছে, আমার ইউনিভার্সিটি আছে, আমার ওভার ওয়ার্ক করতে হয় অনেকগুলো, কনফারেন্স বা জার্নালের রিভিউয়ার, আমি এগুলো সব দেখতে হয়, প্রফেশনাল কাজে অনেক ব্যস্ত থাকতে হয়। এই কারণে পুরোপুরি সময় দেওয়াটা একটু মুশকিল। তো সামহাও যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আপনারা ইকবাল স্যার আছে, আশরাফুল আছে, আশরাফুল আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড আশরাফুল আছে, সালমান আছে। তো মোটামুটি আপনারা আলোচনা করে বা যদি তারা বলে বা তারা যদি আমার কাছে যেই কিছু চায় আপনারা তাদেরকে বলিয়েন, তারা আমার কাছে বললে আমি চেষ্টা করবো আমার ম্যাক্সিমাম সহযোগিতা করার জন্য। তো এগুলা করার পিছনে আসলে আপনারা এখন তাহলে প্রশ্ন হচ্ছে আপনারা যদি ইন্টারেস্টেড হন, ইন্টারেস্টেড না হলে তো নাই, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আসলে আপনারা কিভাবে শুরু করতে পারেন। আমি আসলে এই থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি সেটাতে চলে যাই। আপনারা কিভাবে ভিভার্ডও শুরু করবেন সেটা দেখা যেতে পারে। সো ভিভার্ডোর জন্য আপনারা কি করবেন, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি জি স্যার, স্ক্রিন আচ্ছা, দেখা যাচ্ছে। আপনারা আপনার কাছে যদি ইন্টারনেট থাকে, যদি কম্পিউটারের সামনে থাকেন আপনারা, আমি জানি না আপনারা আছেন কিনা, আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন এভাবে। আমরা যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ভিভাডো, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। ভিভাডো ডাউনলোড লিখে সার্চ করলেই আপনাকে টোটালি চলে যাবে হচ্ছে এএমডির ডাউনলোড সাইটে, বা গুগল আপনাকে একটা লিংক প্রোভাইড করবে। সো এখানে গিয়ে আপনারা হচ্ছে তাদের এই ডাউনলোড সাইটে চলে যাবেন। তাদের অনেকগুলা ভার্সন আছে, যদি ওল্ডার ভার্সন ব্যবহার করেন তাহলে হচ্ছে একটু কম স্পেসের প্রয়োজন হবে, বাট আপনারা সবগুলা ফ্যাসিলিটিস প্রপারলি পাবেন না, এই জন্য লেটেস্ট ভার্সন ব্যবহার করা উত্তম। বর্তমানে আমরা ব্যবহার করছি 2023.1টা, আবার 2024-এ হয়তো বা আমরা চেঞ্জ করে ফেলবো। এখন আমরা 2023 ব্যবহার করছি, চাইলে আরো পুরোনোটা ব্যবহার করতে পারেন, বাট এটা আসলে রেকমেন্ডেড না, তাহলে আপনি সবগুলা ফ্যাসিলিটিস পাবেন না। যেমন ভিভারো 2023.2 এটা হচ্ছে এম এল ভার্সনের জন্য স্পেশালাইজড।
সো এমএলটা কি? এমএলটা হচ্ছে মেশিন লার্নিং। আপনারা হয়তোবা পেপার যদি কোনো সময় পড়ে দেখেন বা কিছু জেনে থাকেন, তাহলে হয়তো আপনারা দেখবেন এখনকার সময়ের বেশিরভাগ রিসার্চই হচ্ছে যাচ্ছে আইদার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আই মিন সামহাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিলেটেড। সো এখনকার ডিজাইনগুলো, এই যে আপনারা কথা বললে মোবাইল বুঝতে পারে, আপনি গুগলে কিছু সার্চ করলে কিছুক্ষণে ফেসবুকে অ্যাড চলে আসে, এই যে আমাদের ড্রব্যাকগুলা বা প্রবলেমগুলা বা ভালো কাজের দিক দিয়েও আছে। তো এই জিনিসগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তৈরি করছে। এগুলা দেখে আপনারা মানে তারা এগুলোর মাধ্যমে ডিভাইসে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে দিয়েছে। তারা এখন সবকিছুই বুঝতে পারে আর সবকিছু জানতে পারে। সো এভাবে হচ্ছে সামহাও এটা আহ, উম, এই ট্রেন্ডের সাথে আমাদের যুক্ত হতে হবে, বা আমার সাজেস্টেড রিকমেন্ডেশন হলো সামহাও এআই ট্রেন্ডে আপনাদের যুক্ত হতে হবে যদি আপনারা মার্কেটের টিকে থাকতে চান। সো এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো ইনস্টলার আছে। দেখেন, এটা হচ্ছে একটা ইনস্টলার উইন্ডোজের জন্য। এটা হচ্ছে ইনস্টলার ইনস্টল করে আপনারা তারপরে ডাউনলোড করবে লাইক আদার ইনস্টলার। আমরা নর্মালি হচ্ছে যেটা এর নিচে একদমই এই যে টিএআর জিপ ফাইল, যেটা আমরা সেটা ব্যবহার করি। এএমডি ইউনিফাইড ইনস্টলার এফপিজিএ অ্যান্ড অ্যাডাপটিভ অ্যাসোসিস 2023-2। সো এটা ডাউনলোড যখন আপনি করতে যাবেন, আপনারা কেউ কি ট্রাই করছেন আমার সাথে? জি স্যার। জি স্যার, ট্রাই করতেছি। দেখেন তো আপনাদের এই যে এএমডি এর সাইন ইন অপশনে আছে কিনা। জি স্যার, আসছে। এখন আপনাকে তো এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট ফ্রি, বাট বাকি সবার জন্য এটা পে। সেখানে আপনি সরি, সো এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে। ইমেইলে চেষ্টা করবেন, যদি আমার মনে হয় আপনাদের ওই যে ইউনিভার্সিটির ইমেল দেওয়া আছে, ইউনিভার্সিটির ইমেল দিলে আপনারা একটু বেশি বেনিফিট পাবেন, তাড়াতাড়ি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে। লোকেশনটাও সিলেক্ট করে দিবেন বাংলাদেশ দিয়ে। দেখেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলে আপনার মেইলে একটা মেইল যাবে, তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলে আপনি লগ ইন করে এই ডাউনলোডটা করতে পারবেন। আপনারা চাইলে এটা ডাউনলোড করা শুরু করে দিতে পারেন। যদি কেউ সাকসেসফুল হন তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। স্যার, আমরা কি স্যার এটা এখনই ডাউনলোড করব? আপনারা চাইলে করতে পারেন, না করতে পারলে পারেন, চাইলে করতে পারেন, আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। যদি সামহাও কোনো প্রবলেম হয়, যাতে আপনারা এটাতে ইউজ টু হন যে আপনারা আসলে কিভাবে ডাউনলোড করে। কারণ সব সময় হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলেই যে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে এএমডি, তা না। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এটা সলভ করার চেষ্টা করবো। আর যদি প্রবলেম না হয়, অ্যাটলিস্ট একজনের জন্য যদি প্রবলেম না হয়, একজন ডাউনলোড করে বাকি সবাইকে আপনারা দিতে পারবেন। বা তারপরে যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট না হয়, সেক্ষেত্রে হয়তো সামহাও আমি এটাকে কোথাও আপলোড করে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারি, এক্ষেত্রে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আসলে দেখার জন্য যে আসলে এটা আসলে আপনাদের জন্য কাজ করে কিনা। সেক্ষেত্রে অ্যাটলিস্ট একজন যদি ট্রাই করেন, সেটা দেখার জন্য ভালো হয় আর কি। যদি আহ, দেখতে না চান, সেটাও কোনো সমস্যা নেই। আমার তো ডাউনলোড করা আছে, আমার সমস্যা হবে না। আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করলে ডাউনলোড করে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। কেউ কি ট্রাই করছেন না করবেন, বা আমরা ডাইরেক্ট দিবারতে চলে যাব, কোনটা ভালো হয়? স্যার, এটা যেহেতু স্যার অনেক বড় জিবি স্যার, ডাউনলোড হচ্ছে একশো নোট তিন হচ্ছে, জিবির মতো। আচ্ছা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড যদি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের আইডি অ্যাক্টিভেট হয়েছে, তাই না? ডাউনলোড হয়ে থাকে তাহলে আপনার এএমডি অ্যাকাউন্ট যেটা খুলেছেন সেটা অ্যাক্টিভেট হয়েছে, এই তো।
হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমি ভিভাডো ওপেন করি, দেখি কি অবস্থা। হুম, এটা হচ্ছে সেই ভিভাডো। দেখেন কতক্ষণ টাইম লাগে ওপেন হইতে। এটা খুবই ভারী সফটওয়্যার, একটু সময় লাগবে ওপেন হতে, ক্লোজ হতে, কারণ 103 জিবি ডাউনলোডের পরে এটা হয়ে যাবে প্রায় 140-150 জিবির মতো। সো এতটুকু জায়গা আপনার সি ড্রাইভে যখন দখল করবে, মুশকিল। আমার সি ড্রাইভ নর্মালি মনে হয় 1 টেরাবাইট, তারপরও একটু কষ্ট হয়ে যায় আর কি ভিউয়ার্ডের জন্য। open হোক। সো যারা ডাউনলোড দিয়েছেন বা চেষ্টা করছেন তারা ওখানে দিয়ে রেখে রাখতে পারেন। তাহলে এখানে আমরা দেখি হচ্ছে কি এখানে আসলে কিভাবে তাহলে ডেটাটা কাজ করে। যখন আপনি এটা ওপেন করবেন, আপনার এখানে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে আপনারা চলে যাবেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্টে, বা সামহাও আমি জাস্ট একটা স্যাম্পল ক্রিয়েট প্রজেক্ট দেখাচ্ছি। সো ক্রিয়েট প্রজেক্টে আপনাকে ক্রিয়েট নিউ ভিভাডো প্রজেক্ট, দেন নেক্সট, দেন আপনি একটা প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টের লোকেশন দিবেন। দ্যাটস ভেরি কোয়াইট নর্মাল ফর এভরিথিং। তারপরে আপনাকে ডিজাইন করতে হবে হচ্ছে কি ডিজাইন টাইপ করবেন। এখানে আছে হচ্ছে আরটিএল প্রজেক্ট, এর পাশাপাশি আছে হচ্ছে পোস্ট সিনথেসিস প্রজেক্ট, আইও প্ল্যানিং প্রজেক্ট, ইম্পোর্টেড প্রজেক্ট, এক্সাম্পল প্রজেক্ট। নর্মালি আমরা সিলেক্ট করি হচ্ছে আরটিএল প্রজেক্ট। আরটিএল মানে হচ্ছে সবকিছু আপনাকে করতে হবে। আরটিএল প্রজেক্টের মধ্যে সিনথেসিস, আইও প্ল্যানিং সবকিছু আছে। তো ফর এক্সাম্পল আপনার একটা প্রজেক্ট অলরেডি আপনি করেছেন, হাফ ডান আছে, সেটা যদি আপনি আবার করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনাকে আরটিএল প্রজেক্টই সিলেক্ট করতে হবে যদি আপনি সবকিছু শুরু থেকে শুরু করতে চান। সেক্ষেত্রে আরটিএল ডিজাইন সিলেক্ট করবেন। এখানে যদি আপনি কিছু অ্যাড সোর্সেস অ্যাড করতে চান, সো অ্যাড সোর্স কিভাবে করবেন সেটা আপাতত এখন আমরা না বললাম, কারণ এটা একটু পরের আলোচনা। আগে আমরা দেখি যে এটা কিভাবে করবেন। অ্যাড সোর্সে আপনার আপাতত কিছু করার দরকার নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ দুইটা এখানে দেওয়া আছে। আইদার আপনাকে ভিএইচডিএল সিলেক্ট করতে হবে, অর্ডার, অথবা ভেরিলগ সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে বাংলা, ইংরেজি, জার্মানের প্রবলেম। ওকে, তো আমরা নর্মালি ভিএসডিএল সিলেক্ট করে রাখি, যেহেতু আমরা ভিএসডিএল এ কাজ করছি সেজন্য। তারপরে নেক্সট, তারপরে অ্যাড কনস্ট্রেইন। কনস্ট্রেইন আর সোর্স ফাইল কি সেটা আমরা জানবো একটু পরেই, আপাতত সেগুলো সিলেক্ট না করলেও হবে। দেন যদি নেক্সট দেন সেক্ষেত্রে আপনাকে আসবে হচ্ছে আপনাকে প্রথমে একটা বোর্ড সিলেক্ট করতে হবে, যে আপনি কোন বোর্ডের জন্য এই ডিজাইনটা করবেন। এক এক বোর্ডের জন্য এক একটা সিনথেসিস টাইপ আসবে। সেক্ষেত্রে আপনি যদি ফর এক্সাম্পল বোর্ড সিলেক্ট করেন জাইবো, আপনি যদি জেড বোর্ডে এটাকে ইমপ্লিমেন্ট করতে চান সেক্ষেত্রে সেটা সেখানে কাজ করবে না। সো আপনাকে বোর্ডটা আগেই সিলেক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে জাইবো সিলেক্ট করতে চাই, ZYBO লিখলেন, সরি, সো আমি পার্টস লিখে সার্চ করেছি সেজন্য আসছিল না। আমাকে বোর্ডে ক্লিক করতে হবে। বোর্ডে ক্লিক করার পরে আপনার এখানে সার্চ করতে হবে হচ্ছে সাইবো। দেখুন আমি যখন সাইবো সার্চ করেছি, জাইবো ইংরেজিতে জাইবো, যার মানে সাইবো, সরি ফর দ্য স্পেল স্পেলিং, উচ্চারণের জন্য। সো আপনারা যদি জাইবো সার্চ করেন, জাইবোর 3টা বডি এখানে চলে আসছে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন এখানে,
সিলেক্ট করে আপনারা সেখান থেকে নেক্সট অপশনে যাবেন, তারপরে আপনার প্রজেক্টের বেসিক ইনফরমেশন দেওয়া শেষ, এটা ফিনিশ। তারপর চলে যাবেন আপনারা মেইন উইন্ডোতে। আজকে আমরা কোনো কাজ করব না, আমরা শুধু দেখাবো যে কোন জায়গায় কি আছে বা না আছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন বা আদৌ এগুলাতে নিয়ে থিসিস বা প্রজেক্ট বা কিছু করতে চান, সেক্ষেত্রে তাকে আমরা ফার্দার ম্যাটেরিয়ালস বা ফার্দার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ বেসিক ইনফরমেশন বা বেসিক গাইডেন্স এ পর্যন্তই। সো এখানে অনেকগুলা অপশন আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনাদের ফাইল লাইক আদার থিংস। এখানে এই প্রজেক্টটা যদি আপনি নতুন কিছু প্রজেক্ট করতে চান সেটা দেখতে পাবেন। অ্যাড সোর্স, ওই যে বললাম আমরা সোর্স ওখানে অ্যাড করতে হবে, সেই সোর্সটা কি সেটা আমরা পরে জানবো। সেগুলো আমরা দেখতে হবে। চেক পয়েন্টসগুলো আপনারা দেখতে পারেন। কোনো কিছু যদি এডিট করতে চান, ফ্লো। এই বাম পাশে যেই প্লেনটা দেখতেছেন এর নামটা হচ্ছে ফ্লো নেভিগেটর। ফ্লো নেভিগেটর বলতে আমরা বোঝাচ্ছি যে আপনাকে ওই যে আমার মনে আছে কিনা জানি না, একটু আগে আমি একটা ডিজাইন ফ্লো দেখাইছিলাম যে এফপিজিএ কিভাবে ডিজাইন করতে হয় বা আপনার যে সার্কিটটা ডিজাইন করবেন সেটা আসলে কিভাবে ডিজাইন করতে হয়, সেই ডিজাইন ফ্লোটা হচ্ছে, এটাকে বলা হয় ফ্লো নেভিগেটর। সো এখানে হচ্ছে ফ্লো নেভিগেটরগুলো কাজ করে হচ্ছে টপ টু বটম। প্রথমে হচ্ছে আপনাকে এখানে প্রজেক্ট ডিজাইন করতে হবে, আইপি তৈরি করতে হবে, তারপর সে আইপিটাকে ইন্টিগ্রেট করতে হবে। আপনার যদি অনেকগুলো আইপি থাকে সে আইপি গুলাকে ইন্টিগ্রেট করতে হবে, এটা পাবেন হচ্ছে আপনারা আইপি ইন্টিগ্রেটরের আন্ডারে। তারপরে হচ্ছে আপনাকে চেক করতে হবে সিমুলেশনে। সিমুলেশন করে দেখতে হবে কোনো ইরর আছে কিনা, সামহাউ বোর্ডে যদি আমরা এই প্রোগ্রামটা ডিপ্লয় করি কোনো প্রবলেম আছে কিনা। ইয়েস মিস্টার আজিম। স্যার, ডাউনলোড করতে দিচ্ছে আর কি, কিন্তু ইন্টারনেট স্পিডের কারণে আর কি 15 ঘন্টা সময় ও চাচ্ছে। বাবা, তো বললামই আগে ওটা এত তাড়াতাড়ি হবে না। তারপরে আপনারা এখন দেখে নেন, পরে ওপেন করে দেখেন আর কি। আর ভিভাডো ইন্ট্রোডাকশন লিখে গুগলে যখন সার্চ করবেন, আশা করি অনেকগুলা জিনিস খুঁজে পাবেন। ওখানে নিলেই ভিএইচডিএল বেসিক ইন ভিভাডো এগুলো লিখেই কিছু কিছু প্রোগ্রাম দেখতে পারবেন। আর আরেকটা ওয়েবসাইট আছে, এটাকে আমরা বলি হচ্ছে ন্যান ল্যান্ড, NAND ন্যান্ড ল্যান্ড। ওখানে গেলে হচ্ছে আপনারা হচ্ছে সেটা আম, দেখতে পাবেন হচ্ছে ওখানে অনেকগুলা বিএসডিএল ভেরিলোগেট দেওয়া আছে। ন্যান্ড ল্যান্ড দিলেই চলে আসবে হচ্ছে এই যে এফপিজিএ বিএসডিএল ভেরিলগ এক্সাম্পল অ্যান্ড টিউটোরিয়াল। এই ওয়েবসাইটটা হচ্ছে খুবই উপকারী যদি আপনারা শিখতে চান। আমি নিজেও যখন শেখা শুরু করেছিলাম, আমি এখান থেকে শেখা শুরু করেছিলাম। সো আপনারা এটা দেখতে পারেন, এটা আপনাদের জন্য উপকারী হবে আই গেস। ওখান থেকে আপনারা দেখতে পারেন। ওখানে আবার ডাউনলোড হলে আসলে দেখেন ইনস্টলিংয়ে ইনস্টল কিভাবে করবেন সেটা আই গেস না দেখাইলেও চলবে, বা আপনারা দেখেন। ইনস্টল করতে গেলে অনেকগুলা ওই যে অ্যাডোবির মতো অনেকগুলা প্যাকেজ থাকে। আপনারা যেই যেই প্যাকেজ ইনস্টল করবেন যদি সবগুলা ইনস্টল করেন তাহলে হয়তো 200 জিবির মতো লাগবে, কিছু বাদ দিলে হয়তো 150 লাগবে, একদম মিনিমামটা নিলে হয়তো বা 103 জিবি বা 120 জিবি এরকম লাগতে পারে আর কি। সো সেগুলো আপনাদের খুশি মনে আপনারা নেন। বাট আমাদের যে কাজগুলা বেসিক ডিজাইনগুলো আপনাদের যে লেভেল এখন, সেখানে বেসিক ডিজাইনটা নিলেই হবে। আর বেশি ডিপে আপনারা তো আর কাজ করতে পারবেন না। যখন কাজ করতে পারবেন তখন হচ্ছে করলে হবে আর কি। তো যাই হোক, যখন আপনারা ডিজাইন করতে যাবেন আর কি, তখন এরকম কিছু দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম, প্রজেক্টটা কোথায় আছে, প্রোডাক্ট ফ্যামিলি কোথায়, এই যে দেখেন জিঙ্ক 7000, কিবোর্ড সিলেক্ট করেছি, সব এখানে লেখা আছে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সব এখানে লেখা আছে। এর পাশাপাশি এখানে দেখেন আপনারা যেটা বলেছিলাম সেটা হচ্ছে টপ টু বটম আপনাকে সবগুলা কাজ করে আসতে হবে। প্রথমে ডিজাইন, তারপরে ইন্টিগ্রেশন, তারপরে সিমুলেশন, তারপরে আরটিএল অ্যানালাইসিস করতে হবে। এই যে আপনি ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা সব জায়গায় ঠিক আছে কিনা, তার সিনথেসাইজ ডিজাইনগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে তারপরে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে রান সিনথেসিস। এই সিনথেসিসটাই হচ্ছে আসল। সিনথেসিস যদি হয়ে যায় আপনার প্রোগ্রাম, তার মানে আপনার প্রোগ্রাম ঠিক আছে এবং এই আপনার প্রোগ্রামটা হার্ডওয়্যারে ডিপ্লয় করা পসিবল। আর যদি সিনথেসাইজ না হয় তাহলে এটা কোনো জায়গায়
মানে ডিপ্লয় করা সম্ভব না। যেভাবে আমরা হচ্ছে পাইথন প্রোগ্রাম করে রানে ক্লিক করি, সেই প্রোগ্রাম করে রানে ক্লিক করে দেখি আমরা যে এটা আসলে কাজ করছে কিনা, সেটা হচ্ছে এখানে বলা হয় সিনথেসিস। এই সিনথেসিস করতে এরা হচ্ছে অনেকটা সময় নিবে, অনেক সময় লাগবে আপনাদের। এরা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোগ্রামিং এর সাইজের উপরে, আপনি কি কি কাজ করাচ্ছেন তাকে দিয়ে, তার উপরে যদি বড় প্রোগ্রাম হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। ফাইনালি ইন দ্য এন্ড আপনার সিনথেসিসের পরে, সিনথেসিস যদি হয়ে যায়, আপনি রান ইমপ্লিমেন্টেশন দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আপনাকে আপলোড করতে হবে জেনারেট বিট স্ট্রিম। বিট স্ট্রিম যখন জেনারেটে ক্লিক করবেন, আপনি যে প্রোগ্রামটা করেছেন, আপনার এটা তো হচ্ছে প্রোগ্রাম, মেশিন তো আর আপনার প্রোগ্রাম বুঝবে না, মেশিন বুঝে হচ্ছে শুধু 0 আর 1। এখন ওই মেশিন করে কনভার্ট করার জন্য আপনার প্রোগ্রামটাকে, ওটাকে বলা হয় জেনারেট বিট স্ট্রিম। আপনি যখন জেনারেট বিট স্ট্রিমে ক্লিক করবেন, আপনার এই প্রোগ্রামটাকে ভিভাডো মেশিন করে কনভার্ট করে বিট স্ট্রিম ফাইল জেনারেট করে দিয়ে দিবে। আপনি যখন বোর্ডে কোনো কিছু ডিপ্লয় করবেন বা চেক করবেন, সেক্ষেত্রে আপনাকে এই বিট স্ট্রিম ফাইলটা আপলোড করতে হবে। সো ইন দ্য এন্ড আউটকাম হচ্ছে বিট স্ট্রিম ফাইল। যখন আপনি আপনার ডিজাইন শেষ করে ফেলবেন, তখন সেই বিট স্ট্রিম ফাইলটা উৎপন্ন হবে বা রেডি হবে। সেই রেডি হওয়া বিট স্ট্রিম ফাইলটা হচ্ছে আপনাকে বোর্ডে আপলোড করতে হবে। এটা হচ্ছে নর্মাল এফপিজিএ প্রসেস, নর্মাল সফটওয়্যার প্রজেক্ট। যেহেতু আপনাদের এখানে ডাউনলোড হয়নি এখনো, তো সেক্ষেত্রে আমরা দেখাতে পাচ্ছি না। এখন আমরা কি করি, আমরা একটা পুরোনো আমার ফাইল যেগুলো আছে সেগুলো থেকে একটা ওপেন করে আপনাদের দেখাই যে প্রোগ্রামিং আসলে কিভাবে করতে হয়। সো আমরা একটা সিএনএন ডিজাইন করেছিলাম, এটা হচ্ছে সেই ডিজাইনের একটা অংশ। আপনারা যদি এখানে, এটা অলরেডি সিনথেসাইজ হয়ে গেছে, সো এটা ভালো হয়ে গেছে, মানে সব ঠিক আছে আর কি। সো আমরা আপনাকে ওপেন ব্লক ডিজাইন থেকে দেখাইতে পারি যে আসলে আমরা কি করেছিলাম সেখানে। সো ওপেন ব্লক ডিজাইনে যদি আপনি ক্লিক করেন, আপনি দেখতে পারবেন আপনার যে কাজগুলো, যে ডিজাইনটা আপনি করেছেন, ডিজাইনের ইন্ডিভিজুয়াল অপশনগুলো বা জিনিসগুলো আপনাকে ব্লক আকারে হচ্ছে দেখাবে তারা, কানেকশন আকারে। সো এটা হচ্ছে সেই ডায়াগ্রাম, আপনারা আই গেস দেখতে পাচ্ছেন। সো আমরা যদি একটু জুম করি, সো এটা হচ্ছে জিঙ্ক প্রসেসর। এটা হচ্ছে এফপিজিএ এর প্রসেসর, যেটা হচ্ছে আপনাদের কাজ করার জন্য প্রয়োজন। যদিও এখন আপনাদের কাছে সবকিছু একটু উইয়ার্ড বা একটু আহ, কষ্টসাধ্য হবে বোঝার জন্য, যেহেতু আপনারা এখনো শুরু করেননি বা আপনাদের কোনো টিউটোরিয়াল দেখানো হয়নি। আর আসলে 1-2 ঘন্টায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো কিংবা একটা টোটাল সিস্টেম শেখানো যে সম্ভব না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো সেক্ষেত্রে আপনাদেরকেও একটু প্রিপেয়ার হতে হবে, একটু ইন্টারনেটের ভিডিও টিডিও দেখে তারপরে প্রিপেয়ার হয়ে আসতে হবে, তারপরে হয়তো আপনারা বুঝবেন। আর এর মধ্যে XAXI DMA যেটাকে দেখছেন আপনারা, এটা হচ্ছে এই যে প্রসেসর আর আপনার যে ডিজাইন, আপনার ডিজাইন করা জিনিসটা হচ্ছে এই যে টপ সিএনএন, আপনার ডিজাইন করা জিনিসটা হচ্ছে সিএনএন। সো আপনি যে সিএনএনটা ডিজাইন করলেন, সেই সিএনএনটা প্রসেসরের সাথে কানেক্ট হওয়ার জন্য দরকার হচ্ছে টিএমএ, এবং এই যে কানেকশনগুলো দেখছেন এগুলো হচ্ছে ওয়্যার কানেকশন। অ্যাজ আমরা আগেই বলেছিলাম যে ভিএসডিএল ভেরিলগে সব কিছু ওয়্যার্ড এবং আরটিএল ডিজাইনে চিন্তা ভাবনা করতে হবে। সে কারণে এগুলো সব ওয়্যার্ড, কিভাবে কিভাবে কানেকশন আছে সেগুলো দিক, মানে কানেক্ট আছে। দেখেন আমাদের টপ সিএনএ 3টা ভ্যালু আছে ইনপুট হিসাবে,
ভ্যালিড ইন আছে, ডাটা ইন আছে, আর রেজাল্ট ক্লাসটা হচ্ছে আউটপুট। এটা আপনারা ডিপে আর এখন আমরা না বললাম, বাট জাস্ট খালি দেখে নেন, এটা একটা ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে এইভাবে ইনপুট আউটপুট দিয়ে এভাবে সিলেক্ট করে তাহলে আপনাদের কাজ করতে হবে। চাইলে আপনারা এভাবে কান ধরে ধরেও লাগাইতে পারবেন, বাট এগুলা খুব অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা এখন পারবেন না। এখন শুধুমাত্র আপনারা প্রোগ্রাম ডিজাইন করে তারপর জানতে হবে। সো আমরা এই প্রোগ্রামটা কোথায় লিখেছি, এই প্রোগ্রামটা আপনারা দেখতে পারবেন হচ্ছে এই যে সোর্সে। সোর্সে যদি আপনারা ডিজাইন ওয়ানের মধ্যে আমরা এই দেখেন এগুলো সব কিছু করে দেওয়া আছে, ডিএমএ, সিএনএন, টপ সিএনএন। যদি আপনার টপ সিএনএন এ যান, যেটা আমাদের করা ডিজাইন, সেটা যদি ওপেন করেন, যদি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে দেখেন, এটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং করলাম, এই যে এগুলো হচ্ছে আমাদের বিএসডিএল কোড। আমরা এগুলা বিএসডিএল কোড মানে লিখে লিখে সেটা ব্যবহার করি। যেমন হচ্ছে আমরা studio.h লিখি, conio.h লিখি সি প্রোগ্রামিং এর জন্য। আমাদের এখানে লিখতে হয় ইউএস IEEE স্ট্যান্ডার্ড লজিক 1164। সো এরকম কয়েকগুলো লাইব্রেরি আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এগুলো আপনারা কিছু ইউটিউব ভিডিও দেখলে বা এরপরে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে তাদেরকে আমরা ডিপ কিছু আলোচনা করতে পারি বা কিছু ভিডিও সাজেস্ট করতে পারি। আপাতত আমরা এভাবে হচ্ছে, এটা হচ্ছে একটা বিএসডিএল কোড। এটা আমরা দেখালাম যে কিভাবে আসলে বিএসডিএল লিখতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। এই আপাতত বেসিক হিসাবে এটুকুই এনাফ, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে স্টপ। ওকে, মাহমুদুল হাসান, মাসুম। সো আমাদের ইউনিভার্সিটি অফ জিগান থেকে আরেকজন যিনি প্রেজেন্ট করবেন, উনি অলরেডি যুক্ত হয়েছেন। সো আমরা এটাই হচ্ছে আসলে বেসিক অপশন, বেসিক কাজ। আপনারা যদি ভিভারোতে ডাউনলোড করে বা একটু ভিডিও টিডিও দেখেন বা ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পান যে আসলে কিভাবে কাজ করে, আপনারা আসলে এগুলো দেখে বা এগুলোর অ্যাপ্লিকেশন দেখে বা রিসার্চ ফিল্ড দেখে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে হয়তো বা আমরা পরবর্তী স্টেপের জন্য চিন্তা ভাবনা করব। আপাতত এটুকুই বেসিক আলোচনা ছিল। এরপরে হচ্ছে আমার টাইম মোটামুটি শেষ, 11টা 15 পর্যন্ত আমার টাইম ছিল। আম, সেই হিসাবে আমি এখানেই শেষ করছি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের যে এখানকার ইউনিভার্সিটি অফ জিগানের মাস্টার্স স্টুডেন্ট মাহমুদুল হাসান মাসুম, উনি হচ্ছে আপনাদের সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কিভাবে এফপিজিএ তে কাজ করে তার উপর প্রেজেন্টেশন দিবে। দেন ফাইনালি আমরা 5 মিনিট কথা বলে আমরা শেষ করে দিব, যদি আপনারা কোনো ফার্দার কোশ্চেন না থাকে। তো এখন পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করেছি, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, যদি না থেকে থাকে, মাসুম, আপনি শুরু করতে পারেন। আপনার শেষে মাসুম শেষ হয়ে গেলে তাহলে আমরা ফাইনালি আরো কিছুক্ষণ কথা বলে দুইজন মিলে শেষ করে দিব। ঠিক আছে মাসুম, ফ্লোর আপনার। Hello everyone, I'm Mahmudul Hassan. I'm currently doing my master project under the chair of embedded systems at the University of Zigan. Today I'd like to share some of my prior works in this field, computational convolutional neural networks, and I guess it would be helpful for anyone who's interested in this field. I guess you can see my screen now. So I will proceed from here. Now,
Convolutional neural networks are a type of deep learning model that is remarkably useful for analyzing and processing structured data, specifically in the domain of computer vision. They have revolutionized the field and have become an essential tool in understanding image and pattern recognition. The visual processing mechanism of the human brain is the inspiration behind CNNs. They are designed to extract significant features and patterns from an input image classification to make substantial advancements in the object detection and image segmentation. CNNs are capable of capturing spatial dependencies, learning hierarchical features, and handling large scale data sets. CNNs comprise multiple layers, such as convolutional layers, pooling layers, and fully connected layers. At the core of CNNs are their convolutional layers, which is a mathematical operation that implicates the sliding of a small matrix named as filter or kernel over the input data. This filter calculates the dot product of its weights and the corresponding input values. It produces a feature map highlighting specific patterns or features in the data. CNNs extract varied features from the input by using multiple filters. Now, CNN architectures consist of multiple stacked convolutional layers. They are interspersed with activation functions like rectified linear unit, RELU, or ReLU, you will call it, to introduce non-linearity. These layers learn hierarchical representations of an input. They capture increasingly complex patterns and features with more in-depth information in the network. These hierarchy learns low-level features like edges and textures in the initial layers, and gradually they combine them to construct higher-level features like shapes and objects in the subsequent layers. Then comes the CNN's pooling layers. Now, pooling layers reduce spatial dimensions and capture more abstract features. The max pooling and average pooling techniques downsample the feature maps by picking the maximum or average value within a limit, respectively. The pooling allows translation invariance, making the network robust to slight spatial shifts or distortions in the input. The output of the convolution and pooling layers is generally flattened into a one-dimensional vector. It is then provided to one or more fully connected layers. These layers resemble traditional neural networks, where each neuron is connected to the other neurons in the subsequent layer. Fully connected layers capture global dependencies in the data. They make predictions according to the learned features. CNNs are trained using the labeled data through the backpropagation process. It implicates computing gradients of loss function, which measures the discrepancy between the ground truth and predicted output. The networks weights are adjusted iteratively using optimization algorithms such as um, uh, the gradient descent, or SGD, and it minimizes the loss and improves the network's ability to make accurate predictions in various computer vision tasks, including image classification, object detection, and image segmentation. One of the substantial advantages of CNN is their capability to learn relevant features from raw input automatically. This eliminates the necessity for handcrafted feature engineering. They can adapt to various domains and tasks by learning features directly from the data. Nevertheless, training CNNs demands labeled datasets of extensive amounts of to achieve better performance. Now, methods like transfer learning and data augmentation are frequently used to overcome the scarcity of labeled data. Transfer learning includes maneuvering pre-trained CNN models trained on large-scale datasets like ImageNet, and fine-tuning them on distinct tasks within a smaller labeled datasets. Data augmentation artificially extends the training set by applying random transformations such as rotations and translations in the existing data, which increases diversity and reduces overfitting. CNNs can automatically learn relevant features from raw input data and with the help of multiple layers, which leads to exceptional performance in diverse visual recognition tasks.
They have become a cornerstone of modern computer vision research by leveraging the hierarchical feature learning, scalability, and ability to capture spatial dependencies. Now, I'd like to give you the basic operations, an insight of the basic operations of CNN. Now, a standard CNN consists of multiple convolutional layers incorporated by normalization, pooling, and nonlinear activation functions. These convolution layers may decompose the input image into different feature maps, and ranging from low-level features like lines, edges, curves, etc., in the initial layers to higher level or abstract features in the deeper layers. These extracted features are classified into output classes by fully connected classification layers equivalent to multi-layer perceptions. Now, first of all, the ground is made by convolution. And now, convolution is the most vital operation of CNNs, which comprises up to 90% of their total operations. It involves three-dimensional multiply and accumulate operation of input features with convolution filters to produce an output a neuron value. Now, it takes a lot of mathematics. I'm not even myself not very good at that, but you can have a test of the equations from the equation here given. Now, then comes the normalization. Now, in local response normalization, or LRN, or simply normalization, executes a form of lateral inhibition. It is done by normalizing each neuron value by a factor that is dependent on the neighboring neurons. LRN across neighboring features and within the same feature is computed by mathematical equations like this. Then comes pooling. Spatial pooling or subsampling reduces the feature dimensions as we dive deeper into the network. As shown in the equation here, pooling computes the maximum or average of neighboring neurons in the same feature map. It also delivers a form of translational invariance. Although max pooling is widely used, average pooling can also be useful in some of the CNN models. The pooling layer helps abstract higher level features without redundancy by reducing the dimensionality of lower level features and preserving the essential information simultaneously. Here comes activation functions. The widely used activation functions in traditional neural networks are non-linear functions like tanh or sigmoid, as we call it. They demand a longer training time in CNNs. Therefore, a rectified linear unit, or ReLU, as I mentioned before, defined as y equal to max of x0. They turned out to be a popular activation function among CNN models since it converges faster in training. ReLU contains some less computational complexity than exponent functions in tanh and sigmoid, and aids in hardware design as well. Then comes the fully connected layer. The fully connected or inner product layer is the classification layer. And here all the input features are connected to all the output features by synaptic weights. Each output neuron is weighed summation of all the input neurons. Now, the outputs of the inner product layer traverse via the ReLU-based activation function and the next inner product layer that converts them to probability in the range from 0 to 1. The final accuracy layer compares the labels of the top probabilities with the actual label and generates the accuracy of the CNN model. Now, some of the key methodologies that we use while we implement CNN on FPGAs are, first of all, the design specification. We should begin by defining the specifications and requirements of the CNN model to be implemented on the FPGAs. And these include selecting and preferred network architecture, layer configurations, precision requirements, and target performance metrics. And network architecture, we need to choose a CNN architecture that suits our application. For instance, LXNet, VGGNet, ResNet, etc. There are many more that are currently available. We should take the number of layers, filter sizes, pooling methods, and activation functions into consideration. Hardware description language, as Mr. Al-Amin has described earlier,
is one of the most vital parts of this implementation process. Now, FPGA development normally involves using this kind of HDL or languages like Verilog or VHDL. We can describe the structure and the behavior of digital circuits and at the register transfer level with the help of the HDL languages. Now, mapping of CNN to FPGA is a crucial part. We need to map the CNN architecture onto the FPGA hardware, partitioning the CNN layers, mapping computations to FPGA resources, and designing the data flow between layers are essential parts of this process. Convolution and pooling, effectively implementing the convolution and pooling layers on the FPGAs is another important step for CNNs. It includes designing hardware modules in the form convolutions and pooling operations with high throughput but low latency. We can also employ optimization techniques like parallelism, pipelining, and resource sharing. Finally, the designing of an appropriate memory hierarchy is necessary to store weights, input data, and intermediate results. And the on-chip memories like block RAMs, and they can be very useful for these kind of fast access off-chip memories, and they can be used for larger storage requirements. Now, fixed point arithmetic, as we talk about it, a fixed point arithmetic instead of floating point arithmetic on FPGAs, and they can optimize the resource utilizations, and we should determine the appropriate precision for weights, activations, and biases, and for balancing accuracy with resource efficiency. Then comes the optimization techniques. We can apply various optimization techniques for the improvement from the performance and efficiency while implementing CNNs on FPGAs. So this may include loop unrolling, loop pipelining, data reuse, and parallelism exploitation. Verification and testing to provide accuracy and correct functionality. We should verify and test the implementation of CNNs on FPGA thoroughly, and then we can use a representative datasets to compare the results with software-based implementations and check their veracity. Finally, the deployment and integration part. And then once the FPGA-based CNN implementation is validated, and then we can integrate it into the target system or platform. These may involve interfacing with other components, for example, sensors, processors, and memory systems. Now, I examined three of the techniques for my seminar project work, and then before I started this project. Now, I'd like to give an insight. I know it may find most of you may find it way above your head, but it's all right. Now, I'd like to begin with the approach from Q and his team in their paper, going deeper with embedded FPGA platform and the for a convolutional neural network, and they developed an FPGA CPU heterogeneous architecture and to accelerate CNNs, and then the whole system is divided into two parts: the programmable logic (PL) and the processing system (PS). PL is the FPGA chip on which they set their computing complex, controller, on-chip buffers, and then direct memory access, or DMA. The computing complex and consists of processing elements, PE. These can handle a bundle of the computation tasks in CNNs, and such as the convolution layers, pooling layers, and fully connected layers. On-chip buffers, and like input and output buffers, can prepare data to be used by PEs, and then store the results. And the controller fetches the instructions from the external memory. It decodes those instructions and to direct all the modules but DMS on the PL. DMS and the transfer data and instructions among the on-chip buffers on the programmable language side, and the external memory on the processing system side. Now, PS comprises general purpose processors and external memory. All the CNN model parameters, data, and instructions are kept in the external memory. Processors run bare metal programs and to conduct the interface phase by configuring the DMS. They also realize the softmax function on the CPU. For a little performance improvement, its FPGA implementation would bring design overhead, as the function is called only in the last layer of the CNN. Now, the whole interface process of an image with their proposed CNN accelerator has three steps executed chronologically: data preparation, data processing, and result output. In data preparation phase, all the data needed in the computation, such as image, model, and control data, are stored in the external memory.
control data contains the buffer descriptors, or we call it BD, utilized by DMS and instructions and used by the controller. They did not obtain the major data from the camera yet. When all the necessary data are prepared, the CPU host configured the DMS with the buffer descriptors previously stored in the external memory. The configured DMM loaded data and instructions to the controller and triggered a PL computation process. CPU host added up the self-maintained pointer address for each DMS and buffer descriptors list every time a DMA interrupt occurred. They had been configured with new buffer descriptors accordingly. These phase functioned until the transfer of the last buffer descriptor. After receiving the interrupt of the last buffer descriptor from DMA, the processor host applied the softmax function to the final results from PEs and output the results to the UART port. You can have a look on their architectural diagram here. Now, their key findings: Q and his team they used a 16-bit dynamic precision quantization and Xilinx Zinc ZC706 for the implementation. And the Xilinx Zinc platform has a Xilinx Kintex 7 FPGA, dual ARM Cortex A9 processor, and a 1 GB DDR3 memory. It offers bandwidth of up to 4.2 gigabyte per second. They obtained all of their synthesis and the results from Xilinx Vivado 2014.4. The first synthesized each model in Vivado to determine the resource utilization, then the optimal parameter group for maximizing the throughput with their resource and bandwidth constraints was decided. This parameter configuration helped to maximize the resource utilization. The CPU platform they used was Intel Xeon E5-2690 CPU, which had 2.9 gigahertz. Then the GPU platform they used was NVIDIA K40 GPU. It was 2880 CUDA cores with 12 gigabyte of GDDR5 384-bit memory. The M GPU platform was the NVIDIA TK1 mobile GPU development kit with 192 CUDA cores for CPU, GPU, and M GPU experiments. And the operating system they employed was Ubuntu 14.04. Their deep learning software framework was Caffe. Although the bandwidth limited their performance of fully connected layers on FPGA, it was still higher than ARM or ARM processors. They placed the FC layer, fully connected layer workloads on FPGA during their implementation. Their VGG16 SVD network and they needed 13.764 GOPS, which included multiplications, additions, and non-linear functions. It achieved an average performance of 187 to 80 GOPS for convolutional layers and 136 to 97 GOPS, which is giga operations per second for the whole network. Now, about the GOPS or the giga operations per second then is a unit to measure the computational performance of hardware used for processing CNNs. It specifically refers to the number of billion multiply accumulate operation, which we call in shorter version as MAC operations, that can be performed in 1 second. Now, the frame rate for the system developed by Q and his team was 45 FPS frames per second, which they measured 1.4 times and 2 times faster than the CPU and M GPU platforms. The power of the CPU and M GPU were 135 watt and 9 watt respectively. The overall performance of GPU is 13 times higher than their implementation as expected. But the GPU also consumed 26 times more of their power, which is around 250 watt than the embedded FPGA, which is about 9.63 watt. The performance of the system on FPGA layers was much lower than that of a convolutional layers, even though the data arrangement method was adopted in accordance with the limited bandwidth. Although the number of operations required by FC layers is only 0.0024 times of convolutional layers, the runtime of the fully connected layers is 0.374 times of the convolutional layer. The performance of the MGPU platform was also hindered due to the same problem arising from the limited bandwidth. Apart from
their theoretical estimation, there is almost 47% performance degradation during onboard tests. This is some kind of things we should bear in mind while executing CNNs on FPGAs of this kind of gradual or a sudden decline in performance. One of the possible reasons for their they pointed out was the DDR excess latency. The other probability was a different DMS were working asynchronously. Different DMS transactions can affect each other and eventually reduce the total efficiency of bandwidth usage. Now, their key contributions and they were presenting a thorough analysis of the latest CNN models and for large-scale image classification. They discussed the complexity of modern CNN models. The VGG16 model has 138 million weights that need over 30 GOPS. They're among one of the first to show an automatic flow of dynamic precision that quantization and explore different data quantization configurations. And then the results showed only 0.4% accuracy loss, which had been introduced with the VGG16 model under 8x4-bit dynamic precision quantization. They also have the specific hardware to support the dynamic precision data quantization. They demonstrated that the performance of the fully connected layers is mainly limited by the memory bandwidth of the on the embedded FPGA platform, which differs from convolutional layers. They applied SVD to the weight matrix of the first fully connected layer to reduce 85.8% memory footprint of this layer. And they designed the convolvers to compute fully connected layers and minimize resource consumption. A data arrangement scheme was also proposed to accelerate fully connected layers. They further proposed a CNN accelerator design on an FPGA platform for ImageNet large-scale classification on the Xilinx Zinc platform, and their system performed at 187.8 GOPS and 137 GOPS for convolutional layers, and for full CNN under 150 megahertz frequency. Their implementation achieved a top 5 accuracy of 86.66% at a 4.45 FPS speed with the VGG16 SVD network. Now, then comes the model developed by Suda and his team in their paper, Throughput Optimized OpenCL-based FPGA Accelerator for Large-Scale Convolutional Neural Networks. They presented a systematic design space exploration methodology that maximizes the throughput of an OpenCL based open computer language based on the FPGA accelerator in a given CNN model. They took some of the key FPGA resource constraints like on-chip memory, registers, computational resources, and external memory bandwidth into consideration. They demonstrated this methodology by optimizing two representative large-scale CNNs, AlexNet and VGG, onto Altera Startix V FPGA platforms, D5Net, and P395D8 boards. They were able to achieve a peak performance of 136.5 GOPS for a convolution operation and 170.8 GOPS for their entire VGG network that performs ImageNet classification on P395D8 board. In their design, they said the computing primitives on the CNN, so utilizing OpenCL, Open Computer Language Framework, and they designed a scalable convolution model relying on matrix multiplication operation in Open Computer Language. It can be used reused for all convolution layers with the varied input and output dimensions. They also formed scalable hardware modules for normalization, pooling, and fully connected layers, and they identified key design variables including loop unroll factor and SIMD vectorization factor. They defined hardware parallelization, which ultimately impacts the throughput, external memory bandwidth requirement, and computational resource utilization. Allocating more computational resources to the performance critical operations in convolution and the fully connected layers maximize the overall performance of the system. Since each layer consists of different feature dimensions and the computational resources are limited, it may not turn out to be a globally optimal solution. A design space exploration methodology capable of maximizing the throughput by efficiently describing the FPGA resources among different and scalable CNN hardware blocks is necessary. They propose a design space exploration framework based on the analytical and empirical models of CNN layer performance and resource utilization. It can find the optimal values of the key design variables to maximize the throughput of a generic CNN model on an FPGA board. It requires limited computation resources and on-chip memory alongside external memory bandwidth.
Here you can have a look at the architectural diagram. Now, since I'm about to finish the touchline, I'm going to skip on this and going to look at their key contributions. They implemented the CNN with the fixed point operations on FPGA using the OpenCL framework. Critical design variables that can impact the throughput were identical, and optimization and the execution time of each CNN layer was analytically modeled as a function of these design variables, which was later validated on FPGA. Logic utilization was empirically modeled by using FPGA synthesis data for each CNN layer as a function of the design variables. They proposed a systematic methodology to minimize the total execution time of a given CNN algorithm. This can be subject to the FPGA hardware constraints of logic utilization, on-chip memory, computational resources, or external memory bandwidth. Their new methodology demonstrated the maximized throughput of the two large-scale CNNs, the AlexNet and VGG, on the two Altera FPGA platforms with different hardware resources. Finally, the model developed by Zhao and his team in their paper Accelerating Binarized Convolutional Neural Networks with Software Programmable FPGAs, they presented their FPGA-based CNN accelerator that can perform older ones in giga operations per second, as well as energy and resource efficiency. Their system architecture comprises three computing units, data, and the weight buffers, a direct memory access system for off-chip memory transfer, and a finite state machine or FSM controller. And the three computing units deal with the various types of layers of the CNNs. The fully connected and the convolutional unit for the non-binary fixed point first convolutional layers, and then the bind convolution for the five binary convolutional layers, and the bind FC unit, fully connected unit for the three binary fully connected layers. The bind conv and bind FC units handle different numbers of input and output feature maps and their different sizes. And in case of the binary convolution, the size of single set of feature maps between two layers usually exceeds the size of FPGAs on chip storage in full precision CNN accelerators. And so the continuous transfer of feature maps to and from off-chip RAM is required. However, the intermediate data storage is accelerator of this design is different from the ones mentioned earlier. The size of their largest set of feature map is around 128,000 bits only, which easily fits on a chip of a small FPGA. Now, Zhao and his team used two input-output buffers, A and B, of equal size in their design. On one layer reads from A and writes their outputs to B, the other does the opposite. Now, hence, the off-chip memory transfer is only necessary for the input image, output prediction, or loading of each layer's weights. Unlike the feature maps, their chip has sufficient memory for storing a portion of a certain layers weight. Multiple accelerator invocations may be required for a layer. A new set of weights is loaded in each invocation to produce a new set of feature maps. The following invocations produce the next feature maps until all input output feature maps have been generated and stored in their on-chip data buffer. Now, invoking the accelerator requires passing specific arguments like pointers to the weights, the layer type with size, the feature map size, and whether or not pooling should be applied inside their accelerator. The controller decodes all of these inputs to coordinate with their modules. You can have a look at their architectural diagram. Now I'm going to skip on this. And finally, their key contributions. They're one of the first, Zhao and his team were one of the first to study FPGA acceleration for very low precision CNNs. And it comparison with their full precision and the counterparts and such networks are a better fit for the lookup table or LUT based fabric, and limited on on-chip storage and the current FPGAs. For the product of the development for the of their FPGA-based accelerator, they have employed a high-level synthesis HLS design methodology. Prior HLS works examined the loop ordering, unrolling, and local buffering from the CNNs. There one leverages this optimization and proposes a novel BNN specific hardware constructs. It assures total throughput with hardware utilization across different input feature sizes.
They have implemented the BNN classifier on a low-cost FPGA development board, Z board. They demonstrated promising improvements compared to CPU and embedded GPU baselines alongside existing FPGA accelerators. Their publicly available source code can be beneficial for future developers. Now, here is a comparison between all of these three. I'd like to delve into this, but I think we have a time constraint here. And lately, I'm studying about the single shot detectors. I'm going to get done with by describing, giving a little hint of this single shot detectors of SSDs. Now, they are a type of object detection algorithm known for their efficiency and ability to perform a real-time object detection. Unlike traditional object detection methods that propose potential object locations and then classify them, SSDs combine these steps into a single unified network. This makes them faster and more efficient. SSDs typically use a pre-trained convolutional neural network like VGG or Resonate as a feature extractor. This network is responsible for extracting features from the input image. On top of their feature extractors, SSDs add additional convolutional layers that are used to predict bounding boxes and class labels for potential objects in the images. SSDs utilize multiple feature maps at different scales generated by the feature extractor. This allows them to detect objects of the different sizes within the image. And now SSDs can achieve the real-time object detection due to their efficient architecture and then the single pass processing. They offer a good balance between speed and accuracy. SSDs can be adapted to different tasks by changing the number of the predicted boxes and classes. Now, they have three key operations: the feature extraction, the detection heads, and finally the NMS, or non-maximal separation. The first stage of SSD networks is to build a tower of feature maps by feature extraction. And the feature extraction is purely a convolutional stage. It is a stack of convolutional networks that generates feature maps, and they encode useful, nuanced semantic information localized in different regions inside the input image. These can be used as a basis for making box proposals. One of the key emphases of SSDs is to construct a detector that can work at a variety of different scales. So SSDs have the approach of having not just a single feature map to be used for detection, but a stack of feature maps with increasing levels of granularity that allows them to make detections at different scales. Now, the detection heads generate boxes and the classes scores, although they are convolutional networks, they do not extract useful semantic features about regions in an image, but rather generate box predictions and class confidence. And therefore, those boxes and the detection heads often produce repeated detections for a single object. So we have to remove those repeated detections in order to get a detector with better performance. That is where the final stage of SSD, non-maximal suppression, or NMS, come into action. The benefits of SSD is they are faster than the traditional methods, and SSDs can achieve real-time object detection due to their efficient architecture and single pass processing. They have comparatively a very good accuracy, not the best, but very good, since they're not always as accurate as their two-stage methods like RCNN. SSDs offer a very good balance between speed and accuracy. Like popularly we say, time is money. Flexible SSDs can be adapted to different tasks by changing the number of predicted boxes and classes. They have some limitations as well in accuracy and in complexity. In accuracy, as we mentioned, that SSDs may not be as accurate as some of the two-stage methods like RCNN in specific scenarios, and in complexity, their design and training can be sometimes very complex than simpler object detectors. Now, finally, I'd like to end by saying this: that CNNs have become a cornerstone in a modern day computer vision research due to their adaptability to automatically learn relevant features, hierarchical feature learning, scalability, and capability to capture spatial dependencies. And then with their implementation using field programmable gate arrays, convolutional neural networks, and they will excel in diverse visual recognition tasks and continue to drive advancements for a brave new world.
I'd like to thank everyone for bearing up with me, and I'd like to thank you all for this opportunity as well, because there's no place like home. So I'd like to end here if you don't have any questions. Thank you. Thank you. I have a question. Yep, please go ahead. I don't quite understand the top, topic related with giga operation per second. 30 giga operation per second, 180 giga operation per second. Which Yeah, I think you'll get a better understanding if you can just search it. But I'll give you an overview, like the giga operations per second, which is a unit we use to measure the computational performance of hardware. Now, I think it may help like this, like how they are related to CNNs. Like the yes. core operation of CNN is to convolution, and that involves element-wise multiplication between filters, which we call it kernel input data, followed by summation and everything. Now, GOPs or giga operations per second, they provide a standardized way to measure this computational performance of hardware used for CNNs. It allows comparing the performance of different hardware platforms like GPUs, like tensor processing units as well, and the specialized AI accelerators for their suitability in running these CNNs efficiently. Higher GOPs indicate that faster processing. That's in the simplest terms. Like the hardware with higher GOPs can perform the vast number of MAC operations in CNNs faster, and potentially they lead to a real-time application or faster training times. Uh, I I may get sound like gibberish, but I guess, yeah. no. I understood some of this, and we mainly use CNN in FPGA Yeah, yeah. for low power consumption, faster memory, uh, less memory takes. It takes less memory or higher memory than GPU if you Uh, use Not in that we use CNNs for the lower memory users or things like that, but more like for image detection. But the main catch here is we have to comply with the system we got here. Like in FPGA, we have very limited resources, as you already know, I guess. So the challenge is we have to comprise them, not because they use, but they usually they use a lot of the resources, huge, and that's the thing. But since we have to detect images precisely and things like that, then that's why we have to make certain kind of distortions and choose between models that are already developed. The plus point is we don't have to build from the scratch here. uh, some of the models, like I've mentioned here, three of the models, I didn't develop any of them, I just reviewed them, and the system you got here, that's you can go for the one, that's it, which so is better for you, like I've mentioned and I've shown in the uh, table here, like which is most suitable for you with your resources and everything else, you can go for that one. There's no binding. Please go ahead. so Q et al. Or Sudai et al. Ye- They all are models that can be yeah, implemented. they developed three models I described here. They are actually person, not models. They developed and discussed three models. There is these three papers, and finally for SSD there is this one paper, the ground-making one, published in 2014. These are all papers, and as I mentioned at the very beginning, that I'm going to give you a test of my prior works. These were mostly my homeworks, I mean, to get it started with CNNs. I'm still studying. There's a lot to learn. I'm not an expert like Mr. Alamin here, but yeah, I think it's not very easy, but it's not that difficult, I guess, for people like who are really interested in this. No, I But it want takes time. Yeah. mainly want to know that these models are uh, used used in image processing, or them the models are developed in the research.
software. They are developed to do image processing, to perform it. Yeah. I don't know. Maybe I have raised more questions than answering them. But that's all right, I guess, for potential future researchers. We tend to ask questions. That's it. Understood. কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন ভাই। এই স্যার আমরা এই এখন আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে আমরা আমাদের থিসিসে আমরা যদি এই এফপিজিএ নিয়ে থিসিস করি আমরা কোন জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারি? আমাদের আমাদের তো রিসোর্স লিমিটেড, আমরা কি আদৌ কোনো কন্ট্রিবিউট করতে পারবো কিনা? আমরা পেপার পাবলিশ করতে করতে পারবেন। কন্ট্রিবিউট হচ্ছে রিসোর্স লিমিটেড। আপনাকে তো রিসোর্স দেখায় দিলাম হচ্ছে যে ভিভাডো ডাউনলোড করার জন্য। এখানে রিসোর্স আপনারও যা আমারও তা। আপনার খালি একটাই রিসোর্স লিমিটেশন, সেটা হচ্ছে আপনার হার্ডওয়্যারটা নেই, আমাদের হার্ডওয়্যারটা আছে। সো আপনি যদি কন্ট্রিবিউশন করতে চান সায়েন্টিফিক কমিউনিটিতে, অফকোর্স আপনি পারবেন, কিন্তু কথা হলো পারার জন্য যেহেতু আপনাকে ইউনিভার্সিটি থেকে এটা শেখাচ্ছে না। আমার ইউনিভার্সিটিতে আমার কোর্স আছে, কিন্তু আপনার ইউনিভার্সিটিতে কোর্স নেই। সো যেহেতু আপনাকে শেখাচ্ছে না, সেহেতু অ্যাটলিস্ট মানে এটা আমার মনে হয় অ্যাজাম্পশন, আপনাকে 3 থেকে 6 মাস নিজে নিজে ভিভাডো আর ভিএসডিএল শিখতে হবে, তারপর অবশ্যই কন্ট্রিবিউট করতে পারবেন। কেন পারবেন না? স্যার আমরা যদি এগুলো শেখার পরে বর্তমানে এই যেসব নিউরাল নেটওয়ার্ক আছে যেগুলা জিপিইউ দিয়ে আমরা রান করাই, ওইগুলাই যদি আমরা এফপিজি দিয়ে নিয়ে আসি তাহলে এখানে কি কোনো কন্ট্রিবিউট হয়? অফকোর্স হবে না কেন? স্যার এই কাজটা করতে পারলে কি মানে পাবলিকেশনের সম্ভাবনা আছে? হ্যাঁ, অফকোর্স আছে। এই কাজ আপনি শুধু করতেছেন না, এই কাজ বহুত মানুষ করতেছে। আপনি গিয়ে গুগল স্কলারে সার্চ দিবেন এভাবে যে এফপিজিএ আর মনে করেন মেশিন লার্নিং, খালি 2টা কিওয়ার্ড লিখে সার্চ দেন, দেখেন এরকম হাজার হাজার পেপার চলে আসতেছে। তো এরকম আপনি না অনেকে এরকম কাজ করছে, কিন্তু ফ্যাক্ট যে আপনি যেটা বলছেন যে নিউরাল নেটওয়ার্ক আপনি ডেভেলপ করবেন এফপিজিএ তে, শুধু এইটুকু ডেভেলপ করে আপনি পেপার পাবলিশ করাটা একটু মুশকিল হবে। কেন মুশকিল হবে? এগুলো অলরেডি মানুষ কাজ করে ফেলছে। আপনি আমার মতো এরকম কমপক্ষে 50 লাখ লোক তো এখানে কাজ করছেই। সো আপনাকে তখন করতে হবে কি, আপনাকে তখন ওই যে প্রোগ্রামিং এর মতো প্রোগ্রামিংটা এমন ভাবে করতে হবে যাতে ওখানে হার্ডওয়্যার রিসোর্সটা কম লাগে। ফর এক্সাম্পল, কেউ যদি মনে করেন 10টা বিরাম ব্যবহার করলো বা 10টা মাল্টিপ্লেক্সার ব্যবহার করলো, আপনি যদি 9টা ব্যবহার করতে পারেন তাহলে আপনি জিতছেন, এরকম আর কি। জি স্যার, মানে এফিসিয়েন্সিটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, এফিসিয়েন্সিটা একটু বাড়াতে হবে। জি স্যার, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো ফার্দার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনারা ওই যে ইকবাল স্যার বা আশরাফুল বা সালমানকে বলিয়েন। অপু আছে, ওর সাথে আমার কন্ট্রাক্ট আছে, মানে আমার ফোন নম্বর ওর কাছে আছে। তো যদি কিছু হয় তাহলে আপনারা মেসেজ দিয়েন বা ওদের সাথে মাধ্যমে যোগাযোগ করিয়েন। আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন বা কিছু করতে চান তাহলে আমরা ফার্দার কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। স্যার আ- আমরা যদি একটা বা দুইটা টিম এই এই বিষয়ে রিসার্চ করতে চাই তাহলে তাহলে কি কি করতে তাহলে পারি? আপনারা শুরু করবেন হচ্ছে যে ভিভাডো ইনস্টল দিয়ে ইউটিউবের ভিডিও দেখবেন যে কিভাবে কাজ করে। কাজ করার পরে যখন যেদিন আপনার মনে হবে যে না আমি একটু ক্যাপাবল, আমি এখন এখানে ভিভাডোতে একটা যে কোনো একটা সিম্পল ডিজাইন করতে পারি, কিংবা আমি একটা মডেল এখানে বানাইতে পারি, ফাইনালি বানাইতে পারি ভিএসডিএল ব্যবহার করে, সেদিন শুরু করার আগে আমাকে বলবেন, তারপর শেষ করার পরে আমাকে বলবেন। তখন আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিব যে এই টাস্কটা করেন, বা মার্কেটে এখন এটা করলে আপনি তাড়াতাড়ি একটা ভালো রিসার্চ আউটকাম পেতে পারেন, বা এই জায়গায় এখনো গ্যাপ আছে, এই জায়গায় করতে পারেন, এটা করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেশন সাজেস্ট করতে পারবো আর কি।
বাট জি বেসিক্যালি আপনাকে শিখতে হবে, যেহেতু আপনারা এখনো আমার এখানে তো আর আপনারা পড়াশোনা করেন না যে আপনারা লেকচার পাবেন বা ওইরকম কিছু করবেন বা একটা টোটাল 6 মাসের কোর্স নিয়ে শিখবেন, এরকম অপরচুনিটি আপনাদের কাছে নেই। সো আপনাদেরকে ওইটুকু নিজে নিজেই করতে হবে, 3 মাস 2-3 মাস খাটলে এগুলা কোনো ব্যাপারই না। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।